আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অর্থ বছরের মাঝামাঝি সময় এসে হুট করে শতাধিক পণ্য সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে বিভিন্ন পক্ষের তীব্র সমালোচনার মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। কারো অভিযোগ, আইএমএফের প্রেসক্রিপশনেই ভ্যাট বাড়িয়ে জনগণকে নতুন করে দ্রব্যমূল্যের চাপে ফেলতে যাচ্ছে সরকার। কেউ বলছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য যে টাকা প্রয়োজন তা পূরণেই বাড়ানো হচ্ছে ভ্যাট। এদিকে আবারও গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করছে সরকারি সংস্থা পেট্রোবাংলা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জে ভুগতে থাকা ব্যবসায়ীরা। জুলাই বিপ্লবে ১৫০০০-এরও বেশি ছাত্র জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ। এই বিপ্লবে আহত হয়েছেন প্রায় ২২,০০০ মানুষ। গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু ছাত্র জনতার বিপুল ত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকার কার স্বার্থ দেখছে? উঠতে শুরু করেছে নানা ধরনের প্রশ্ন। সরকারের কর্মকাণ্ডকে কেন্দ্র করে কেউ প্রশ্ন তুলে বলছেন, জনগণকে উপেক্ষা করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্তর্বর্তী সরকারও কি সেই পথে হাঁটছে? এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকার তুমি কার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, সমাজ বিশ্লেষক ও ডরপের উপনির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের হাসান, নিউজ বাংলা 24.com-এর বিজনেস এডিটর আব্দুর রহিম ফার্মাসি, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক সচিব আকমা সাইফুল ইসলাম চৌধুরী এবং সিবিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সরকারের যে কর্মকাণ্ড, সরকারের মানুষকে ভালো রাখার প্রশ্নে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে যে সমালোচনা কিংবা আপনার যে ভাবনা, সেগুলো আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শরীফুজ্জামান শরীফ ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই যে বিগত সরকারের যে গণবিরোধী অথবা গণতন্ত্র বিরোধী যে কর্মকাণ্ড অথবা মানুষের জীবনযাত্রার সাথে সাংঘর্ষিক যে ব্যবস্থাগুলো থেকে মানুষ কিন্তু প্রাণের বিনিময়ে বিগত সরকারকে বিদায় করে বর্তমান সরকারের কাছে মানুষের ভালো মন্দের দায়িত্ব অর্পণ করেছে। কিন্তু সেই জায়গা থেকে সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে, পণ্যের ভ্যাট বা মূল্যর যে প্রসঙ্গ, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলুন, সেক্ষেত্রে আইএমএফের প্রেসক্রিপশনের প্রসঙ্গ আছে, এই সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ একেবারে মেইন ধারার গণমাধ্যমে কিন্তু মানুষ সাক্ষাৎকার দিয়ে বলছে যে সরকার আসলে কার স্বার্থ রক্ষা করছে। আপনি কিভাবে দেখছেন সরকার কার স্বার্থ রক্ষা করছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আজকের দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা উপসম্পাদকীয় আছে যে আমরা কি কেবল শেখ হাসিনার পরিবর্তন চেয়েছিলাম। এই লেখাটার মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু আগ্রহ আছে। জি, আমরা 400 কোটি টাকার, আমার কাজের লোক 400 কোটি টাকার মালিক, এই কথাটা আমরা শুনেছি এবং গর্বের সঙ্গে শুনেছি। আমরা 400 কোটি টাকার মালিকের, কাজের লোকের মালিককে কেবল সেখান থেকে সরিয়ে আমি 600 কোটি টাকার সুদ মাফ করে নেব, এটি আমরা চাইনি। আমরা এই জায়গাটায় একটা পরিবর্তন চেয়েছিলাম, যে পরিবর্তনটা হবে অর্থবহ। আমাদের সমাজে বৈষম্য ছিল, এটি আমরা সবাই জানি। একজন চা শ্রমিক মাসে ৩,৬০০ টাকা বেতন পেতেন, আবার সেই দেশে ওয়াসার এমডি 14 বছর ধরে 7 লক্ষ টাকা বেতন পেতেন। এরকমের একটা বৈষম্য যে সমাজে ছিল, সেই সমাজের শিক্ষার্থীরা বাংলাদেশের দীর্ঘ লড়াইয়ের শেষ প্রান্তে এসে তারা শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য একটা রক্তক্ষয়ী এবং জীবন উৎসর্গ করে একটা জগদ্দল পাথর সেখান থেকে সরিয়ে সাহস নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়েছে। আপনার খেয়াল আছে যে একসময় আমাদের এখানে যখন দ্রব্যমূল্য বাড়ত, আমরা এটি নিয়ে যখন কথা বলতাম তখন বলা হয়েছিল বাজারে কম যাবেন, কম খাবেন। কর্নেল ফারুক খান যখন বাণিজ্যমন্ত্রী, যখন টিপু মুন্সি বাণিজ্যমন্ত্রী, তখন তিনি বলেছিলেন যে বাজার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে হাত দেওয়ার মতন ক্ষমতা বা সুযোগ আমার নেই এবং এটি একেবারে হিতে বিপরীত হতে পারে। আবার এটা বিগত সরকার বলছেন যে বৈশ্বিকভাবে পণ্যের দাম বেড়েছে, আমরা করব কি? এবং বাংলাদেশের গত কয়েক বছর ধরে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মুন্সিগঞ্জের গোলালু ঢাকায় যে 4 গুণ বেশি দামে আমাকে কিনতে হয়েছে, তার দায় দায়িত্ব চাপানো হয়েছে।
ওই ইউক্রেন যুদ্ধের উপরে। আমরা এই ঘটনাগুলোর প্রতিবাদ করেছি, আপনাদের এখানে করেছি, রাস্তায় করেছি, সোশ্যাল মিডিয়ায় করেছি। আজকে দেখছি যে 100টি পণ্যের উপরে দাম বাড়ানোর পর কেউ কেউ বলছেন যে এর ভেতর থেকে মানুষের কষ্ট হবে না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, ভয় হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো দাম বাড়লে কষ্ট হবে না, আমি ওই জায়গাটা আসছি আর কি। তো যখন বলে যে এর ভেতর থেকে মানুষের কোনো কষ্ট হবে না, আমরা এটির তীব্রভাবে সমালোচনা করতে ভয় পাই, কারণ অনেকগুলো মব জাস্টিস আছে, অন্যান্য কতগুলো বিষয় আছে। কিন্তু ফারুক খানরা এই যে কথাগুলো বলেছিল, আমি এখন এসে দেখতে পাই তারই রিফ্লেকশন। দায়িত্বহীন কতগুলো মানুষ এখানে দায়িত্ব নিয়ে বসে আছে। আপনি যদি আপনার এই আলোচনার কনক্লুশন আমাকে জিজ্ঞেস করেন, আমাদের সোসাইটিতে একটা বড় রকমের বৈষম্য আছে, গ্রামের সাথে শহরের, এক প্রান্ত থেকে আর এক প্রান্তের, ধনীর সাথে গরিবের আছে। আমাদের উপদেষ্টারা যে কথাগুলো বলছেন মানুষের কষ্ট হবে না, আমি এই জিনিসটা একটু উল্টে দেখি। সেটি হচ্ছে ওনারা বলতে চেয়েছেন আমাদের কোনো কষ্ট হবে না এই দ্রব্যমূল্য দাম। শেষ করছি এই জায়গাটায় যে এখনকার অবস্থা এরকমের দাঁড়িয়েছে এবং মানুষ বলছে রাস্তাঘাটে আপনার আমার সাথে দেখা হলে আদাব সালাম দেওয়া ছাড়া ডক্টর ইউনূসের সরকার আর সমস্ত কিছুর উপরে ভ্যাট বসিয়েছে। জি, শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম ভাই আপনার কাছে আসতে চাই। একদম সরাসরি আপনি অর্থনীতির এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, পণ্যের দাম, সেই প্রসঙ্গগুলোতে সেটি বারবার সেই অভিযোগ, বিগত সরকারের সময় আমরা সেই আলোচনাটি শুনেছি, এখনও সেই একই কথা শুনছি। বাজারে সিন্ডিকেটের প্রসঙ্গ, সাথে IMF এর প্রেসক্রিপশন, এই দুটি বিষয়কে এক করে শুনতে চাই। কি আছে সেই প্রেসক্রিপশনে যে কারণে প্রায় শতাধিক পণ্যের দাম বাড়ল? দেখুন, মানে এই ধরনের আলোচনাটি মানে এক স্ট্রেট ফরওয়ার্ড করা গেলে সুবিধা হতো, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আলোচনাটি করা যাচ্ছে না। কিছুটা বাস্তবতাও এর মধ্যে নিতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে সরকারের বৈদেশিক লেনদেন মেটানোর মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাতে নেই। ফলে সরকারকে এই মুহূর্তে আসলে IMF এর ঋণের তৃতীয় কিস্তিটি পাওয়াটা জরুরি হয়ে পড়েছে। এখন সেটির অংশ হিসেবে পূর্বতন যে সমস্ত শর্তগুলো ছিল, সেই শর্ত মেটানোর অংশ হিসেবে ভ্যাট সমন্বয়ের একটি পজিশন ছিল। তো সেই হিসেবে কিছু কিছু পণ্যের উপরে ভ্যাট সমন্বয় সরকার করেছেন। তো আমি যদি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, অর্থাৎ যদি সরকারের সাইড থেকে দেখার চেষ্টা করি, তো সরকার যেটা চেষ্টা করেছেন, এমন ধরনের পণ্য বা সেবাগুলো ভ্যাটের অ্যাডজাস্টমেন্ট করতে চেয়েছেন যেগুলো তুলনামূলকভাবে কিছুটা মধ্য উচ্চবিত্ত মানুষ ব্যবহার করে, তাদের ক্ষেত্রে ব্যবহৃত জিনিস, বিদেশ ভ্রমণ, সিনেমা দেখা, অথবা এসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, অথবা বিদেশ থেকে আমদানিকৃত ফল, মোবাইল ইন্টারনেট ব্যবহার, সেই প্রসঙ্গ আছে। হ্যাঁ, তো সেগুলো আপনি যদি ওটা ধরেও নেন যে ঠিক আছে IMF এর শর্ত হিসেবে এটা যদি মেনেও নেন, কিন্তু আবার একই সাথে দেখা যাচ্ছে সরকার আবার রাজস্ব বাড়ানোরও উদ্যোগ নিয়েছে এবং বলা হচ্ছে যে এর মাধ্যমে প্রায় 11,000 কোটি টাকা রাজস্ব নাকি আদায় হবে। সেই জায়গাটি নিয়ে প্রশ্ন আসছে যে রাজস্ব বাড়ানোর উদ্যোগ হিসেবে যে সমস্ত রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে, তার ভিতরে যেটা চোখে পড়েছে আমার কাছে, যে কিছু সহজ উপায়ে সরকার রাজস্ব আদায়ের দিকে গিয়েছে। যেমন সরকার মোবাইল ফোন ব্যবহারের উপরে, ইন্টারনেট ব্যবহারের উপরে, ওয়েবসাইট ব্যবহারের উপরে, টেলিফোন কেনার উপরে, এই ধরনের যেগুলো কিনা সাধারণ নিত্য ব্যবহার্য যে সমস্ত পণ্য বা সেবা এবং সহজে যেখান থেকে রেভিনিউ আদায় করা যায়, এইটি পূর্বতন সরকার যেমন করেছেন, এই সরকারও সেই একই পন্থায় রাজস্ব বাড়ানোর দিকে গিয়েছে। কোনো ফলাফল তৈরি হবে? কোনো ফলাফল তৈরি হবে? হ্যাঁ, এই জায়গাটিতে ঘোর আপত্তি এটি হচ্ছে যে একটু আগেই যেটা বলা হচ্ছে, আপনি একদিকে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়ে আপনার তার জন্য আপনার ব্যয় বাড়াচ্ছেন, আবার অন্যদিকে সাধারণ মানুষ যারা কিনা সরকারে নেই তাদের ব্যয় বৃদ্ধির দিকে আপনার ভ্রুক্ষেপ হচ্ছে না। তো এই জায়গাটির এই দ্বৈত একটা অবস্থান, সেটা কিন্তু মানা যায় না। এটা সরকারের যদি রাজস্ব বাড়ানোর দরকার হয়, আসলে সরকার রাজস্ব বাড়ানোর দরকারও আছে। এই মুহূর্তে সরকারের হাতে পর্যাপ্ত অর্থও নেই সরকারি বেতন দেওয়া থেকে শুরু করে সরকারকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। সচরাচর বছরে প্রবৃদ্ধি থাকে 15-16%, এই বছর এই পর্যন্ত মাত্র 2-3% প্রবৃদ্ধিতে রাজস্ব আদায় হচ্ছে। তার মানে এখানে মোয়াজ্জেম ভাই, এই প্রশ্নটি আমি একটু আপনার কাছে রাখতে চাচ্ছি আলোচনার জন্য, যারা শুনছেন তারা বেশি জানার সুযোগ হবে তাদের মধ্যে, তাদের জন্য। সেটি মহার্ঘ ভাতার প্রয়োজনে এই পণ্যের ভ্যাট বাড়ানো কিংবা রেভিনিউর প্রসঙ্গ, তাহলে এর দায়টা তো নিতে হচ্ছে সাধারণ মানুষকে। তাহলে এই সরকার তো জন আকাঙ্ক্ষার সরকার।
আমরা একটা সাধারণত কথা বলে থাকি, সেটাকে বলে হচ্ছে কর ন্যায্যতা। আপনি যে কোনো সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করবেন সেটা না, কিন্তু অন্তত এই সরকারের কাছে তো কর ন্যায্যতা প্রত্যাশা করতে পারেন। অর্থাৎ আপনি এমন ভাবে কর বা ব্যয় বাড়াবেন যাতে করে তার ভিতরে একটা ভারসাম্য থাকে, এবং সেই জায়গাটায় যাতে অন্তত তুলনামূলকভাবে এত উচ্চ মূল্যস্ফীতির ভিতরে মানুষ টিকে আছে, তাদের উপরে যাতে ব্যয় আর না বাড়ে। কিন্তু যারা কিনা কর ফাঁকি দিচ্ছেন, কর এড়িয়ে যাচ্ছেন, কর জালের বাইরে রয়েছেন, তাদেরকে করের আওতায় নেওয়ার চেষ্টাটি আপনার নেই, এটা চোখে পড়ছে। এটি চোখে পড়ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আরো কিছু প্রশ্ন আছে, সেটি পর্যায়ক্রমে আপনার কাছ থেকে শুনবো। আব্দুর রহিম ফার্মাসি ভাই, আসতে চাই, সরকারের কাছে বিকল্প কোনো উপায় ছিল কিনা, নাকি IMF এর প্রেসক্রিপশন কিংবা প্রশাসনিক পর্যায় থেকে যে প্রেসক্রিপশন বলা হলো সেটি সরকার মেনে নিল কিনা, এই আলোচনা আছে, কি বলবেন? আপনার দৃষ্টিভঙ্গি কি বলে? না, সরকারের সামনে বিকল্প অবশ্যই ছিল। বিকল্প ছিল এই কারণে যে প্রসঙ্গটা আসলো, আপনি তো মহার্ঘ ভাতা বাড়াবেন, একটা কমিটিও করেছেন। জি, আপনি দেখবেন আপনার সঙ্গে অনেক অনুষ্ঠানে আলোচনা হয় যে আমরা যদি গত 4 বছর, অর্থাৎ একটা প্রথমে কিন্তু স্বীকার করে নিতে হবে যে আমরা গত 4টি বছর এক ধরনের বড় ধরনের সংকটের মধ্যে যাচ্ছি। আপনি যদি সেই 2020 সালের মার্চ থেকে শুরু করেন, করোনা মহামারী 2 বছর, আবার 2.5 বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমরা কিন্তু একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলাম। সেই সংকট এখন আমাদের এখানে এসে প্রকট আকার ধারণ করেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই 4.5 বছরে দেশের প্রত্যেকটি সব শ্রেণীর মানুষ কষ্ট আছে, তাদের ব্যয় বেড়েছে, কিন্তু আয় কিন্তু কমেছে। আপনারা জানি আমাদের এই গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু অনেকের চাকরি চলে গেছে, অনেকের বেতন কমেছে, অনেকের ঢাকা থেকে চলে গিয়েছে গ্রামের বাড়িতে। কিন্তু এই 4.5 বছরে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের 1 টাকা বেতন কমেনি, উল্টো প্রতি বছরের ইনক্রিমেন্ট যেটা সেটা কিন্তু বেড়েই গেছে। আপনি যদি বাৎসরিক একটা আপনি ধরে নিন বা হিসাবটা নেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তেটা কঠিন সময়, আপনার শুরুতেই বলে রাখা প্রয়োজন যে বাস্তবিক অর্থে একটি ক্লান্তিকাল চলছে, কঠিন সময় চলছে, সাধারণ মানুষ থেকে শুরু করে এমনকি মধ্যবিত্ত পর্যন্ত কষ্টে আছে। অর্থাৎ কিন্তু ক্রান্তিকালটা সাধারণ মানুষের জন্য এত বারবার সব সময় এত বেশি হয় কেন? না, সেটাই বলছি। দেখেন আপনি মূল্যস্ফীতি, হ্যাঁ ডিসেম্বরে সামান্য কমছে, তারপরেও কিন্তু প্রায় 11% মূল্যস্ফীতি। তো আপনার এই সময়টাতে আপনি কেন এই মানে আমি বলবো যে উদ্ভট একটি সিদ্ধান্ত নিলেন যে শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক কর বাড়ালেন? বিকল্প কি ছিল? বিকল্প ছিল ওই আমি যেটি বললাম যে আপনি তো এই রাজস্বটা বাড়াচ্ছেন বা ভ্যাট শুল্ক কর বাড়াচ্ছেন, তো আপনি সরকারের ব্যয় নির্বাহের জন্য, ব্যয় মেটানোর জন্য। অর্থাৎ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি হয়তো 2 মাস বা 1 মাস পরে থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের 20% হোক, 25% হোক, 30% হোক মর্গ ভাতা দেবেন, সেটার একটা বড় ব্যয় হবে, সেটা আপনি এখনই নিতে চাচ্ছেন, 1। আর 2 হচ্ছে যে আপনি সরকারি ব্যয়, যেহেতু কঠিন সময় চল, সরকারি ব্যয় আপনি নানানভাবে কমাতে পারতেন। হ্যাঁ, আমরা দেখেছি যে গতকাল যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে 6 মাসের তথ্য দিয়েছে IMAD, তাতে দেখা যাচ্ছে যে দেখেন আপনি 6 মাসে মাত্র 18% ADP বাস্তবায়ন হয়েছে, মাত্র 50,000 কোটি টাকা। এর বাংলাদেশের ইতিহাসে এত কম উন্নয়ন কর্মকাণ্ড, এত কম বাস্তবায়ন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। তো আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ড মন্থর হয়ে গেছে। অন্যদিকে উন্নয়ন কর্মকাণ্ড বাইরেও তো সরকারের অনেক খরচ আছে, সেই খরচগুলো কিভাবে কাটানো যায়, মানে কাট করা যায় বা কমানো যায়, সেদিকেও একটা অনেকে বলছেন যে সমন্বয়ের ঘাটতি আছে, সেটিকে আপনি দেখেন। এখন দেখেন যে ভ্যাটটা বাড়ানো হলো বা শুল্কটা বাড়ানো হলো বা যেটা করটা বাড়ানো হলো, সেই করটা যদি একটা ক্যাটাগরি করে দেওয়া হলো যে যাদের আয় বা যারা উচ্চ শ্রেণী তারা বেশি দেবেন, আর যারা নিম্ন আয় কম গরিব তাদেরকে হয়তো দিতেই হবে না বা কম দিতে হবে। দেখেন আপনি মোয়াজ্জেম ভাই যেটি বললেন যে নিম্ন আয়ের মানুষের বা গরিব মানুষের উপর দিয়ে খুব বেশি যাবে না, আমি কিন্তু এইটা পুরোপুরি ভাবে একমত। জান, ডিটারজেন্টের দাম যখন বাড়বে, ডিটারজেন্টের দাম কিন্তু আপনি ধনী গরিব সবাইকে দিতে হবে। আপনি গতকাল আপনার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, 12 কেজিতে আপনার 4.5 টাকা 4 টাকার মতো গ্যাস কিন্তু এখন সারা দেশের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ, সব ধরনের মানুষই ব্যবহার করে। তো এই কিছু সিদ্ধান্তগুলো কিন্তু সব মানুষের উপর দিয়ে যাবে। তা আমার কথা হচ্ছে যারা গরিব মানুষ বা যারা কম আয়ের মানুষ, তাদের এক ধরনের শ্রেণী ভাগ করে দেওয়া উচিত ছিল, যারা কম দিবে বা তাদের দিতেই হবে না। আমি আবারও বলছি, এখন কিন্তু তারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাকে মনে রাখতে হবে যে এই যে বড় একটা আন্দোলন হলো, গণঅভ্যুত্থান হলো, সেটা কিন্তু অন্যতম প্রধান কারণ ছিল এই দ্রব্যমূল্য, এই মানুষের কষ্ট, এই মানুষের দুর্ভোগ। সেটার উপর দাঁড়িয়েই কিন্তু এই বড় ধরনের একটা বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণের জায়গায় আমি একদম সেই বিস্ফোরণের জায়গায় এসে আপনি যদি সেটাকে লাঘব না করে আরও আপনি করের বোঝা চাপিয়ে দেন, তাহলে কিন্তু ওই যে
তাদের যে আন্দোলনের স্পিরিটটা ছিল বৈষম্য বিরোধী সেইটাকে কিন্তু বুমেরাং করে দিল এবং সেই মানে চেতনাকে সেই স্পিরিটকে কিন্তু চপেটাঘাত করা হলো। আমি শেষ করছি এইখানে, দেখেন আমরা যখন বাজেট দিত প্রতি অর্থ বছরে বাজেট দেওয়া হতো জুন মাসের প্রথম বৃহস্পতিবার, আমরা সাংবাদিকরা ওই যেদের বাজেট দিত সেই দিন আমরা প্রথমেই যে রিপোর্টটি করতাম সেটি হচ্ছে যে কোন পণ্যের দাম বাড়লো কোন পণ্যের দাম কমলো। আর এখন অর্থ বছরের মাঝামাঝিতে এসে আমাদের হিসাব করতে হচ্ছে যে কোন পণ্যের দাম আরো কতটা বাড়লো, আরো মানে কমার তো প্রশ্ন আরো কতটা বাড়লো। আমার প্রশ্ন এইখানে যে এই মাঝামাঝি সময় এসে এই রকম মানে করের বোঝা চাপানোর ঘটনা আমি আমার সাংবাদিকতা জীবনে বাজেটের সময়ও দেখিনি, যেটা এখন যেভাবে আপনি বলছেন। আব্দুর রহমান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ আসতে চাই, আসলে সবজির যে পণ্যের যে প্রসঙ্গ সেটি আপনাদের আলোচনা, এখানে যারা সম্মানিত আলোচক আছেন বা মিডিয়ার আলোচনার মধ্যে দিয়ে মাধ্যমে এখন কিন্তু সবজির দাম মানুষের ক্রয় সীমার মধ্যে আছে, বা বলা যেতে পারে খুব স্বাচ্ছন্দ্য পাচ্ছে ক্রয় করতে গিয়ে। কিন্তু তেল এবং মশলা এবং চালের দামের সেই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ আছে, এটি সহ যে ভ্যাট এবং করের যে প্রসঙ্গ আসলো, এবং সেক্ষেত্রে আপনারা যা আলোচনাগুলো করছেন সাধারণ মানুষের হয়ে, সাধারণ মানুষের কথাগুলো বলছেন, সেই কথাগুলো সরকারের কাছে কতটা পৌঁছায়? সরকারি কাঠামোটা কি আসলে হচ্ছে বিষয়টা আমাদের সেটা বোঝা উচিত। সরকারি কাঠামোতে হচ্ছে আমরা সরকার বলতে শুধু ডক্টর ইউনূস আর হচ্ছে 21 জন উপদেষ্টাকে যদি বুঝে থাকি তাহলে এটা ভুল। এর বাইরেও একটা সরকার আছে, মানে মূলত এনারা মুকুট আর বাকি পুরোটা হচ্ছে বডি। এই বডিটা আসলে কতটুকু দেশের মানুষের জন্য কাজ করে সেটা দেখার বিষয়। দেশের এই ক্রান্তি লগ্নে তারা বেশি শক্তিশালী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা আছেন না বাইরের যারা আছেন না, এতদিন যাবত আপনি হচ্ছে 72-এর থেকে এই 2024 পর্যন্ত যাদেরকে শক্তিশালী করে গড়ে তুলেছেন তারাই তো শক্তিশালী থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 মাসে এসে কিভাবে শক্তিশালী হবে? 54 বছরের তৈরি করা একটা শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাটা অনেক কঠিন। এই ক্ষেত্রে তো আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক উপদেষ্টারাই করে আফসোস করে বলেন যে হচ্ছে আমলাতন্ত্রের কারণে আমরা অনেক কিছুই করতে পারছি না। অলরেডি তো কয়েকজনে বলছেন। এখন এখানে আমি আপনাদের কথার সাথে সাথে বের করলাম যে হচ্ছে কোন কোন পণ্যে খরচ বাড়ছে। আমরা গত বছর নাগাদ তো আমরা প্রতিবাদ করেছি, মানে হচ্ছে 5 আগস্ট পর্যন্ত যে হচ্ছে কেন হচ্ছে মোবাইল ইন্টারনেট দাম কম বাড়বে। আমরা তখন হচ্ছে সমালোচনা করতাম যে হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে খারাপ ইন্টারনেট সেবা পায় হচ্ছে বাংলাদেশের মানুষ, আর সবচাইতে বেশি মূল্য বেশি দেয় বাংলাদেশের মানুষ। আফগানিস্তানের চাইতো মানে হচ্ছে পিছিয়ে হচ্ছে ইন্টারনেট সেবায়। তো সেই ক্ষেত্রে ইন্টারনেট সেবার মান কতটুকু উন্নত হয়েছে আর হচ্ছে কতটুকু তার উপর সরকার আরও 3% বেশি ব্যাট বসাচ্ছে, এটা অবশ্যই হচ্ছে আমাদের দেশের জন্য, সামনে আমাদের যে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং যে একটা শিল্প গড়ে উঠতেছে সেই শিল্পের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি এখানে অনেকগুলা বিষয়ের যেমন মদের বিল, পটেটো প্লেকার, চশমার প্লাস্টিক, মেটাল ফ্রেম, এইরকম অনেক কিছুর দাম বাড়িয়েছে। এই ক্ষেত্রে ওই যে ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপর যেই পরিমাণ ঋণের বোঝা ছাপিয়ে দিয়ে গিয়েছে, এখন আমরা এখানে বসে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অনেক সমালোচনাই করতে পারি, কিন্তু হচ্ছে আমাদের গত 16 বছর এটা কিন্তু শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে তার ব্যক্তিগত সমালোচনা, তার সরকারের কাঠামোর কথা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কতটুকু পারবেন, ভুলগুলো আছে যেটা সাধারণ মানুষ বলছে সেই আলোচনাটি আমরা আমি যেমন সমালোচনা করব তেমন উনি কতটুকু পারেন এই জায়গায় এসে। আপনার হচ্ছে $2 বিলিয়ন, সরি এখন $2 বিলিয়ন দিবে, মোট $4 বিলিয়ন মেবি হচ্ছে IMF ঋণ দিবে। সেই ঋণের শর্তগুলো কিন্তু আগেই তৈরি করে রাখা হয়েছে। আপনি রাষ্ট্র চুক্তি করেছে, শেখ হাসিনা চুক্তি করে না IMF-এর সাথে। এখন আপনি সেখান থেকে পিছিয়ে পড়ার আসার সুযোগ আছে কিনা? এই জায়গাতে হান্নান মাসুদ প্রশ্নটি হলো যে এই যে ঋণের প্রসঙ্গ, ঋণ পেতে অথবা সেরকম ঋণ পেতে অনুকূল অবস্থা তৈরি করার ক্ষেত্রে দায় কি সবসময় সাধারণ জনগণই নিবে? সেই কথাটাই আমি আসতেছি। দেশের সেই জায়গায় মানে হচ্ছে দেশকে রিজার্ভ খালি করে দিয়ে তারপর IMF থেকে এনে আবার হচ্ছে দেশে উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে আপনি হচ্ছে দেশকে আবারও খালি করে বিদেশে শতাধিক শত শত বাড়িঘর করাই হচ্ছে আওয়ামী লীগের একটা রাষ্ট্র কায়েম করে গিয়েছে, যেটার মানে হচ্ছে ফল আমরা এখন ভোগ করতেছি, এখনো করতেছি। তবে এই যে কথা হচ্ছে আপনার যখন হচ্ছে দেশে অর্থনৈতিক এত সংকট, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো বেতন এমনিতেই ভালো পায়, কিন্তু আপনি সেই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আবার এই সময়ে মহার্ঘ ভাতা 5%, 10%, 20%, 25% পর্যন্ত আপনি বাড়ানোর প্রয়োজন কি? কেন আমাদেরকে কি হাতে রাখা যাচ্ছে না? ওরা আন্দোলন করছে বলে ওদেরকে এখন হচ্ছে মহার্ঘ ভাতা দিয়ে দিতে হবে? তারপরে আপনি মনে করছেন এটা কি খুশিকরণ নীতি চলছে? আমি মনে করছি হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নিয়ন্ত্রণের সুবিধার্থে যে তোমাদেরকে আমরা সুবিধা দিচ্ছি তোমরা আমাদের নিয়ন্ত্রণে থাকো। কিন্তু আমি মনে করি যে হচ্ছে রক্সটা যে সন্তান থাকে, মানে হচ্ছে যে বাবা মায়ের কথা শুনে না,
তাকে যত বেশি চাই তত বেশি দিলে সে আরো বেশি বিগড়ে যায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের আমলারা সামনের দিকে আরো বেশি বিগড়ে যাবে। এইভাবে যাই চাই সেটাই সামনে তারা কি চেতে পারে বা তাদের কি দেওয়া হতে পারে? তারা চাইরা এমন কি আছে তাদের বিরুদ্ধে? আপনার হচ্ছে তাদেরকে আমলাতন্ত্র সংস্কারের জন্য কমিশন করছেন, তারা এসে বললো যে হচ্ছে এই সংস্কার কমিশনের প্রধানকে মানি না, পদত্যাগ করাতে হবে। সংস্কার কমিশনের প্রধান এখনো রিপোর্ট পর্যন্ত দেয় নাই, তাদের দাবি দেওয়া তো আছেই। তাদের কয়জনকে পদত্যাগ মানে হচ্ছে করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। আসলে বাংলাদেশের আমলাতন্ত্রকে এত বেশি শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে, সেটা সাংবিধানিকভাবে হোক, আইনি কাঠামোর মাধ্যমে হোক, এটা আপনি শুধুমাত্র শেখ হাসিনা সরকারও পারে নাই যে কঠিনভাবে করছে, ভবিষ্যতে আর যে সরকার মানে স্বৈরাচার সরকারও আমলাতন্ত্রের উপর নির্ভর হয়েই এই মানে হচ্ছে যত ধরনের কাজ করা সব কাজ করে গেছে। ঠিক এরকম পরবর্তী সরকার আসলে সে কতটুকু পারবে সেটা নিয়ে সন্দেহ। আমরা এই জন্য বলি যাচ্ছে যে একটা কাঠামো তৈরি করা হয়েছে, সেই কাঠামোটাকে ভেঙে না দিলে আমরা প্রতি বছরই এখানে বসে বসে 4 মাস পর 6 মাস পারবে বর্তমান সরকার সেটা পারবে কিনা সেই প্রশ্ন আছে। আমি আসতেছি, আমরা প্রতি কিছু সময় পর পর এসে আবার এখানে আমাদের বসতে হবে হারে জনগণের উপর করের বোঝা, জনগণের উপর বোঝা। বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোনো বরাদ্দই নাই। আপনার হচ্ছে আজকে আপনি জন্য এই যে আমলাদের জন্য 5%, 10%, 25% পর্যন্ত বরাদ্দ দিয়েছেন। আমার নিজের উপজেলার জন্য মানে হচ্ছে একটা ফেরিঘাট করার জন্য 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, সেটা দেওয়ার জন্য লোক এই টাকা নেই। আমার বাবার পেনশনের টাকা দরকার 7 লাখ টাকা, সেই 7 লাখ টাকার জন্য মানে হচ্ছে পেনশনের টাকা যেটা আজকে 3 বছর 4 বছর যাবত আটকে আছে, পেনশনের টাকার জন্য গিয়ে আমি নিজে গিয়ে শুনতেছি যে পেনশনে 7 লাখ টাকা দেওয়ার নাই, পরিশোধ সেই অর্থ নাই। অথচ আপনার কাছে অর্থ আছে আমাদেরকে খুশি করার জন্য, আমাদেরকে করার জন্য। এটা আমাদের জন্য আসলে হচ্ছে আমরা যেটা বলি যে হচ্ছে বিপ্লব ব্যর্থ হচ্ছে, আমাদের গণ অভ্যুত্থান হচ্ছে, আমাদের সাথে এই রাষ্ট্র, এই দেশ, এই দেশের প্রত্যেকেই বারবার হচ্ছে এই দেশের তরুণ প্রজন্মকে গুলির সামনে দাঁড় করিয়ে তারপর তাদের রক্তের সাথে প্রতারণা। আরো কিছু প্রশ্ন থেকে গেল। আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। এবার যে আমি একটু শুনতে চাই সাইফুল ইসলাম চৌধুরী, নিশ্চয়ই আপনি শুনছিলেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের কথা, যে আসলে এই গণ অভ্যুত্থানে আমলাতন্ত্র বা আমলাদের কি ভূমিকা ছিল সেই প্রসঙ্গকে সামনে রেখে তিনি বলেছেন যে এই সময় যেরকম একটা অর্থনৈতিক যে একটা ক্রাইসিস অথবা অস্থির অবস্থা আছে, এর মধ্যে মহার্ঘ ভাতা, সেটি কি সরকারকে আমলাদেরকে খুশি করতে চাচ্ছে কিনা সেই প্রশ্ন তিনি রাখছেন। এবং এই খুশিকরণের যদি সেটি হয় তাহলে আসলে এই খুশিকরণের শেষ কোথায়? সাইফুল ইসলাম চৌধুরী। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশে মোটামুটি একটা ফ্যাশন হচ্ছে আমলাতন্ত্রের বিরুদ্ধে কথা বলা, কিন্তু যেভাবেই বলেন না কেন সারা পৃথিবীতেই আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্রতন্ত্র ঠিকভাবে চলবে না। অর্থাৎ আমলাতন্ত্রকে আপনি সহি সালামতে চালাতে হবে, এটা হচ্ছে প্রথম। এবার আসেন, আমাদের এখানে কয়েকটা জিনিস কিন্তু ঘটে গেছে যেটা আমলারা না চাওয়ার পরেও সেটাকে আপনি উস্কিয়ে দিয়েছেন। কি ধরনের? একটা হচ্ছে আপনারা বললেন যে যারা পদোন্নতি বঞ্চিত তাদেরকে পদোন্নতি দেবে, এটা বলে দরখাস্ত আহ্বান করলেন। দরখাস্ত আহ্বান করে তারপরে আপনারা দেখেন যারা ছাত্ররা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যে আর্থিক সেবাগুলো বা তাদের সুবিধাগুলো নিশ্চিত না করে আপনি বললেন কি যে যারা বঞ্চিত হয়েছে গত 16 বছরে তাদের পদোন্নতি দেওয়ার ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন। ভালো, তাহলে যদি আপনি এখন বলেন যে উদ্যোগ নেবেন, তাহলে যারা বঞ্চিত হয়েছে তারা তো আহ্লাদ দিতে হবেনি। এটা করবার পরে আপনারা নিলেন, দরখাস্ত আহ্বান করলেন, বিচার বিবেচনা করে বলেন অর্ধেক পাবেন, অর্ধেক পাবেন না। 764, 763, এই যে অর্ধেক অর্ধেক ভাগ করে দিলেন, 764 জন পাবেন না। এই প্রসঙ্গে সাইফুল ইসলাম চৌধুরী সেই প্রসঙ্গে আমরা যে বলুন ওইটা বলার পরে হলো কি, এটা কিন্তু করলেন না, এটা করেন নাই, তাহলে এটা খামাখা বলার দরকার ছিল না, এটা কিন্তু বাস্তবায়ন হয়নি। মহার্ঘ ভাতা নিয়ে যে কথাটা হচ্ছে, মহার্ঘ ভাতা যদি দেওয়াও হয় সামনে জুলাই মাস থেকে হয়তো দেবে, কিন্তু এটা যে জিনিসটা এখনো আপনি দিচ্ছেন না, এটা নিয়ে এত পার্সেন্ট দিচ্ছি, অত পার্সেন্ট দিচ্ছি, এই দেব সেই দেব, এই বাহানাগুলো ভেতর মহল থেকে বলে খামোখা বাজার উত্তপ্ত করার কোনো অর্থ ছিল না। কিন্তু আমরা তো শুনছি এটা খুব শীঘ্রই হয়ে যাবে, আমরা তো শুনছি যে এটা খুব শীঘ্রই হয়ে যাবে মহার্ঘ ভাতা। শুনতেছেন, কিন্তু না হওয়ার আগেই কেন বলছে যে এত পার্সেন্ট দেবো, 2 রকম করে করবো, 3 রকম করে করবো? এই কথাগুলো বোধহয় হচ্ছে অতি সোয়াক্তি। এই অতি সোয়াক্তি কথাগুলো বলার ফলেই
সবার ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি না সাইফুল ইসলাম চৌধুরী, আমি তাহলে আপনি এই প্রসঙ্গ যেহেতু বললেন, আমি এই প্রশ্নটি না করে আপনাকে পারছি না। তাহলে আমলাদের ভিতর থেকে, সম্মান রেখেই আমি বলছি, আমলাদের ভিতর থেকে সরকারকে এই পরামর্শ দেওয়ার মতো কি কেউ ছিল না, বা কেউ কি নেই? আমলাদের ভেতর থেকে আমার তো মনে হয় যে এখন যারা কাজ করছেন, যে শীর্ষ পর্যায়ে যারা কাজ করছেন, জি, তারা তো সরকারের হয়েই কাজ করছে, এবং সেই সরকারের হয়ে কাজ করার ভেতরের যারা আছেন, যারা সরকারের পরে নিযুক্ত হয়েছেন, যারা কাজ করছেন, আপনি ধরেন জনপ্রশাসন সচিবের কথাই যদি আসেন, তিনি কিন্তু পরে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, তার দায় আর সরকারের যে রেগুলার সার্ভিস আছে তার দায় কিন্তু একরকম নয়। অতএব তিনি যখন বলছেন যে 2 রকমের ভাবে দেব, মহার্ঘ ভাতা দেব, এই কথাগুলো তিনি আগাম বলে ফেলেছেন। আগাম বলার ফলেই কিন্তু সাধারণ মানুষের ভেতরে, আমলাদের ভেতরে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই কথাগুলোর মধ্যে রয়ে শোয়ে বললেই ভালো হতো। আপনি যেমন বলছেন যে অমুক দিন দিয়ে দেবে, এই অমুক দিন দিয়ে দেবে, এটা যতক্ষণ প্রজ্ঞাপন না হতে দিচ্ছে না। আর এটা হচ্ছে কি মানুষের মাঝে ভুল মেসেজ চলে গেল যে মহার্ঘ ভাতা দেবে বলেই বোধহয় হচ্ছে ভ্যাট বেড়েছে, এবং সেক্ষেত্রে মহার্ঘ ভাতার কোথায় ভ্যাট, এই অভিযোগও আছে যে ব্যবসায়ীরা সেই মহার্ঘ ভাতার কথা শুনে আগেই তারা দাম বাড়িয়ে দিচ্ছে, সেই অভিযোগ আছে। এই প্রসঙ্গে সাইফুল ইসলাম চৌধুরী আরো আলোচনা শুনবো। তার আগে মোহাম্মদ জোবায়ের হাসান আসতে চাই। প্রান্তিক মানুষের কথা কতটা ভাবা হচ্ছে, যেটি আমাদের মাসুদ বললেন যে প্রান্তিক মানুষের কথা আসলে কেউ ভাবে না, কিন্তু ভোটের সময় হোক অথবা সরকার টিকে থাকা প্রসঙ্গে হোক অথবা কোনো একটা সরকারকে তার জনবিরোধী কর্মসূচির কারণে তাকে ফেলে দিয়ে নতুন সরকার গঠনের প্রসঙ্গে হোক, এই জনমানুষেরই প্রয়োজন হয়, কিন্তু আসলে তাদের কথা কেউ ভাবে না। না, একদম সঠিক। ধন্যবাদ আরটিভিকে। আসলে এই সমসাময়িক আলোচনায় যে বিশেষ আপনাদের যে টপিকটা, যে অন্তর্বর্তীকালীন সরকার তুমি কার, এটা অন্তর্বর্তীকালীন সরকার আমার জনগণের, এই বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর, আমরা এটা নিয়ে কোনো সময় কথা বলি না। এই যে প্রশ্নটা আপনি তুললেন, আমরা যখন কোনো বিষয়টা আসে, বিশেষ করে এই ধরনের মূল্য সংযোজন কর অথবা আয় কর বা বাজেট বিষয়, এসব যখন কথাটা আসে, এটা একটা রাজধানী ভিত্তিক আলোচনা এবং একটা যারা এইসব শব্দগুলো জানেন তাদের নিয়ে আলোচনা। কিন্তু যারা একদম প্রান্তিক জনগোষ্ঠী, সেই দক্ষিণের চর কুকরি মুকরি, ঢাল চর, তারপরে সেই উত্তরের তেঁতুলিয়ার ওখানে যেসব চরগুলো আছে, তাদের কথা নিয়ে কেউ কোনো সময় কথা বলে না। এখন হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে এই কথা আপনি মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ শ্রেণীর হয়ে যাচ্ছে? না, মানে বিশেষ শ্রেণীর না, বিষয়টা তো আপনারা এই যে কর বাড়ানো বা কর কমানো, মহার্ঘ ভাতা দেওয়া নেওয়া, এসব কথাই তো হচ্ছে। এই যে কথাটা সাইফুল ভাই বলছিলেন যে না, এই ভাই বলছিলেন যে উন্নয়নের খুব একটা ওই কত শতাংশ আমাদের পর্যাপ্ত হয়েছে। আমি কিছুদিন আগে একটা ইউনিয়নে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে মানুষ, ইউনিয়ন পরিষদে লোকজন একদম গরিব প্রান্তিক, ওরা লুঙ্গি পরে হাঁটাহাঁটি করছে। কি ব্যাপার, কি হলো, কি যে আমরা তো ভাই কোনো কাজকর্ম পাচ্ছি না, আগে তো কিছু রাস্তাঘাট হতো, এই পুকুর কাটাকাটি হতো, তারপরে মাছ ধরতো অনেকে এসে, অনেকের বাড়ি টাড়ি বানাতো, তবুও কিছু কামলা টামলা দিতে। এই প্রসঙ্গে আপনি বলছেন জোবায়ের ভাই যে অসহায় এবং নিঃস্ব মানুষের সংখ্যা, আমি ওই কথাটাই বলছি যে তাহলে এই যে তাদেরকে এগুলো বন্ধ করে, তাদের যে আয় ইনকাম বন্ধ করা হলো, তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, এখন প্রশ্ন হলো তারা কোথায় যাবে? না, এটা তো তাদের কথা চিন্তা করতে হবে। এই যে বললেন যে সরকার কার, সরকার তো সবার, তারা কোথায় যাবে এটা তো বললে আমরা একটা দায় সারার মতো কথা বললাম, কিন্তু বাস্তবতা তো তাই। বাস্তবতা সেটা আছে, বাস্তবতাকে সামনে রেখেই আমাদেরকে এই ধরনের নীতি নির্ধারণীতে যেতে হবে, আলোচনায় আনতে হবে। আমরা যেইটা সকলের জন্য সমান এবং সকলের জন্য উপকার হবে সেটাই তো করতে হবে। আপনি ধরুন মূল্যস্ফীতির কথা বলছেন, আসলে এই মূল্যস্ফীতির বিষয়টা এখানে মোয়াজ্জেম ভাই আছেন, আরও বলতে পারবেন যে আসলে কোনো জিনিসের কি দাম বাড়ছে নাকি টাকার মূল্যটা কমছে। একটা আমি যেই এখানে সবজির কথা বলছেন, যে সবজিটা আমি 50 টাকায় কিনতে পারতাম, সেটা এখন আমি কিনতে হচ্ছে আমাকে 100 টাকা দিয়ে। অর্থাৎ ওই সবজির গুণগত মান বা অবস্থান যা আছে সেটাই আছে, কিন্তু আমার টাকার পরিমাণটা বেড়ে গেল, অর্থাৎ আমাকে বেশি টাকা দিতে হচ্ছে। এই কারণেই কিন্তু আমার হাতে ওই টাকা নাই, মানে আমার ক্রয় ক্ষমতায় ওইটা নাই। এটাই কিন্তু মূল্যস্ফীতিটা, আমি সহজ ভাষায় যেটা বুঝি। জি, এখন এই ক্ষেত্রে যারা একদম হতদরিদ্র বা চরম দারিদ্রতার নিতে আছেন, আপনি নিশ্চয়ই জানেন এই যে সম্প্রতি
ইউএনডিপির একটা সার্ভেতে যেটা এসছে ডাটাতে, যে 4,17,00,000 মানুষ চরম দারিদ্র সীমার নিচে। আপনি দেখেন 1/4 লোক চরম দারিদ্র সীমার নিচে, কিন্তু সেইখানে আমরা কি করলাম, মূল্য সংযোজন কর বাড়াচ্ছি, কারণ আমাকে তো আয়ও করতে হবে, আমাকে ওই তর্কটা তো কিছুটা বেকারের সংখ্যাও কিন্তু যেটা বিবেশ বলছে প্রায় 27 লাখ 27 লাখ। জি, আপনি তো এদেরকে বাদ দিয়ে কোনো কিছু পরিকল্পনা করা যাবে না। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমার যেটা এই যে কথাটা আপনি যে শুরু করলেন যে তারা যাবে কোথায়, এখানে কথা হচ্ছে কি যে ওই যে আমরা একটা কথা বলি যে শুনতে হবে তাদের কথা যাদের কথা হয়নি শোনা। যাদের কথা শোনা হয়নি তাদের কথা শুনেন, না শুনে আমরা করি কি ওই যে আগে সরকারের মতো একই রকম উদ্যোগটা কতটুকু টপ ডাউন অ্যাপ্রোচে চলে যাচ্ছে, ওখান থেকে আমরা একটা কথা বলছি বাস বলে দিচ্ছি, কিন্তু আমরা যে স্থানীয়ভাবে যাব, কথা বলবো, মানুষের সাথে যে একটু যোগ পরামর্শ করব, সেগুলি তো হচ্ছে না। সুতরাং এই জায়গাটায় যারা যারা যেসব আমরা এখানে আমলাদের কাজ আমলারা করবেন, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা আইন শৃঙ্খলা করবেন, যারা সমাজ নিয়ে চিন্তা করেন তাদেরকে সমাজে যেতে বলেন, যে সমাজের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে ওই কথাগুলো আনেন, এবং সেই কথাগুলো যারা আমাদের এই পরিষদে বা নীতি নির্ধারণের পর্যায়ে আছে তাদের শুনতে হবে। আজকাল তো শুনছেও না। আপনি দেখেন যে এই কথাগুলো যে এখানে তৈরি হচ্ছে কোথায় শোনা গেছে। এখন আপনি যদি দৃশ্যমান কোনো জিনিস চোখে পড়ছে, কিছু সময় আমরা দেখছি কি এক একটা কথা যেসব আসছে আমরা ওই বক্তৃতার মতো কথা বলে যাচ্ছি, যে এটা করলে এটা হওয়া উচিত, ওইটা করলে এটা ভালো হবে ইত্যাদি। কিন্তু আপনি দেখেন আজকে 5 মাস হয়ে গেছে, এই যে মাসুদ ভাই যে কথাটা বললেন যে কি বলে আপনার ওই গ্রামে কোনো কাজ হচ্ছে না, আসলেই তো সেই ঘটনা। এটা তো যেতে হবে, ওইখানে কথা বলতে হবে এবং তাদের কথাটা ওইখানে আসতে হবে। আজকে আমাদের এই যে সংস্কার মণ্ডলী যারা আছেন বা ওই যে যারা ইয়েতে উপদেষ্টা পরিষদে আছেন, গুটি কয়েকজন ছাড়া কতজনকে দেখেছেন যে একবারে গ্রামে গিয়েছে? অনেকেই যাচ্ছেন। হ্যাঁ, মানে তাদের কথা যে ঠিক আছে, এই যে মূল্য সংযোজন কর যে কথাটা বলছি, এটা কি তুমি বাবা বুঝেছো কি ধরনের? যদি বুঝাতে হতো হয়তো বা তারা দিতে পারতো যে না, আমার যেহেতু এখন আমরা একটা সংকটের মধ্যে আছি, আমাদের আয় নাই, আমাদের উৎপাদন কম, আমরা সবকিছু থেকেই বিচ্ছিন্ন আছি এবং একটা পরিস্থিতির শিকার, সেই ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করতে হবে, সম্পৃক্ত এবং আলোচনার প্রয়োজন। কিন্তু আবার এটি বাড়িয়ে যখন আবার সরকারের মধ্যে থেকে কেউ বলেন না জীবনযাত্রার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না, তখন সেটি তো সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে। না, এগুলো তো কথা থাকবেই, জীবনযাপনের উপরে প্রভাব বিস্তার করবে না। এখন এক একজনের পারচেজিং পাওয়ার প্যারিটি এক এক রকম, জি, ক্যাপাসিটি এক এক রকম, এবং সেই জন্যই কিন্তু এই যে বৈষম্য বিরোধীর কথা বলছে, এই জায়গাটাও আমাদের একটু গভীরভাবে চিন্তার কথা। হ্যাঁ, যে বৈষম্য কিন্তু আমাদের এই দুনিয়াতে বা এখানে থাকবেই, আছেই। আপনি যেখানেই যান, এই যে আমলাতন্ত্রের মধ্যে বলেন বা স্বাভাবিক সামাজিক স্তর বিভিন্নটাই আছে। তো সেই জায়গাটায় আপনাদেরকে চিন্তা করতে হবে বা আমাদেরকে ওই জায়গাটা বুঝতে হবে যে সরকার যেটা করতে চাচ্ছেন সেটা তো আসলে সকলের জন্য, সবাইকে সম্পৃক্ত করে এটাকে সাপোর্ট দিব, অংশগ্রহণের সুযোগ দিয়ে আসলে সেই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের উপযোগী পরিবেশ তৈরি করা দরকার। মোহাম্মদ জোবায়ের হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আলোচনা শুনবো ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম ভাই আপনার কাছে, তবে তার আগে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শামসুল আরিফিন, আমি ফেনী থেকে বলছি। জি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচক হিসেবে যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি আরিফিন ভাই। আচ্ছা, আজকের অনুষ্ঠানে যে প্রতিপাদ্য করা হয়েছে অন্তর্বর্তী সরকার তুমি কার, আমি এই দেশের জনগণ, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি এই অন্তর্বর্তী সরকার আমার, একমাত্র আমার। 53 বছর পরে, স্বাধীনতার 53 বছর পরে একদম এই ইউনূস সরকার আমার সরকার। জি, আমি বিশ্বাস করি এই কর থেকে, মূল্য সংযোজন কর বা মূসক থেকে যে 11-12 হাজার কোটি টাকা আসবে সেটি আমার দেশের প্রয়োজনে খরচ হবে, এটি আমি শতভাগ বিশ্বাস করি। খরচটা ঠিকমতো হবে কিনা, এই যে টাকা আসবে সেই খরচটা ঠিকমতো হবে কিনা? জি, আমি তো বললাম, আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি এটি আমার জন্য ব্যয় হবে। তবে একটা কথা বলতে চাই, আজকে যারা ইউনূস সরকারের বিরোধিতা করছেন, এই মূসক কর নিয়ে আজকে যে 4-5 দিন দেশের মধ্যে যে আলোচনা হচ্ছে, মূসক থেকে হতে পারে 11-12 হাজার কোটি টাকা আসবে। আরে পতিত সরকারের একজন এমপির গাট্টি পটলা খুঁজলে আপনি 12 হাজার কোটি টাকা পাবেন। আপনি 28 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এই দেশ থেকে বিগত সরকার। তারপরে অহেতুক উন্নয়নের নামে, অপ্রয়োজনীয় উন্নয়নের নামে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ করে গেছে, প্রতি 4 মাস পরে কিস্তি দিতে হচ্ছে।
কোত্থেকে আসবে এই টাকা? আরিফিন ভাই আপনি প্রায় আমাদের অনুষ্ঠানে ফোন করেন, আজকেও আপনাকে পেয়ে ভালো লাগলো। সেটি হচ্ছে যে জনগণের পক্ষ থেকে বা আজকে সম্মানিত আলোচকদের পক্ষ থেকে কিন্তু সরকারের কাছে সেই আবেদন কিংবা নিবেদন যে আসলে যারা অর্থ পাচার করেছে সেই টাকাগুলো ফেরত নিয়ে আসুক, যারা এই ধরনের অর্থ পাচার করেছে, অব্যবস্থাপনা তৈরি করে, বিশৃঙ্খল অবস্থা তৈরি করে অর্থ হাতিয়ে নিয়েছে, সরকারি অর্থ, তাদেরকে গ্রেপ্তার করা হোক। সেটিও বা সরকার কতটুকু করতে পারছে? আমি বলছি সেই জায়গাটা থেকে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে সম্মিলন হচ্ছে না, সেখানেও একটা সমস্যা আছে। সরকারের কিন্তু একটা গ্রেপ্তারের ধারাবাহিকতা ছিল, কিন্তু যখনই রাজনৈতিক দল, বিশেষ করে দুই একটি রাজনৈতিক সরকারের বিরুদ্ধে নাম বলুন আরিফিন ভাই, নাম বলুন, এখন আর গোপন করার সময় নেই। সেটি বিএনপি তো এখন ছাত্রদেরকে, ইন্টারিম গভর্নমেন্টকে প্রতিপক্ষ বানিয়েছে। তাদের সমস্ত কথাই হচ্ছে তাদের এই সরকারকে নিয়ে। ওই বিদেশ থেকে টাকা ফেরত আনার ব্যাপারে, অপরাধীদের বিচারের ব্যাপারে তাদের কোনো কথা নেই। আচ্ছা যাক, আমি এই কথাটা একটু বলি। 28 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এবং অহেতুক উন্নয়নের নামে যে বিলিয়ন ডলার যে ঋণ করেছে, প্রতি 4 মাসে সেটার কিস্তি দিতে হচ্ছে। ডক্টর ইউনূস, আমি বলতে পারি ডক্টর ইউনূস সরকার যদি এই দায়িত্ব না নিতেন, আজকে যারা ডক্টর ইউনূস সরকারকে অথর্ব অপদার্থ বলছেন, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো, 1 মাস এই সরকার টিকতো না। পতিত সরকার প্রতি বিপ্লবের মাধ্যমে আবার ক্ষমতায় নিয়ে নিত। ডক্টর ইউনূস গ্লোবাল ইমেজকে ব্যবহার করে জাতিসংঘ অধিবেশনে গিয়ে প্রায় $8.5 বিলিয়ন নিয়ে এসছেন। এখনো সেই কার্যক্রম অব্যাহত আছে। যারা একটু শেষ করেন, যারা আজকে সরকারের কথায় কথায় বিরোধিতা করছেন, 5 মাস 6 মাসে এই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতিকে দাঁড়াবার জন্য আপনাকে সময় দিতে হবে না? 5 মাসের মধ্যে আপনারা এমন ভাবে সমালোচনা করছেন, একটা মানুষ তো আর ওই রাষ্ট্র সংস্কারের দিকেই মনোযোগ দিতে পারছে না। আমাদের এখন ভুল টার্গেট। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পেঁয়াজ রসুনের দাম কমানোর জন্য সরকার ক্ষমতায় আসেনি। এই সরকার ক্ষমতায় এসছে 24 জুলাই বিপ্লবের স্পিরিটকে ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য এখানে যে একটা ফ্রেমওয়ার্ক চলছে, কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে 12টি সংস্কার কমিশনের মাধ্যমে, সেটির জন্য সেদিকে সরকার গুরুত্ব দেবে, কিন্তু যে মানুষকে খাইয়ে পরিয়ে তো ভালো রাখতে হবে ভাই। আপৎকালীন সময়ে আমাদেরকে একটু কষ্ট করতে হবে, আমরা রাজি আছি সেটার জন্য। জি আরিফিন ভাই, অসংখ্য ধন্যবাদ। এরকম অনুষ্ঠানে আপনার ফোন আমরা আরো প্রত্যাশা করি। ভালো থাকবেন। জি ডক্টর খন্দকার মোয়াজ্জেম ভাই, আপনার কাছে আসতে চাই। যে আলোচনাটি হারমাসি ভাই বলছিলেন যে সরকারের কাছে আরো বিকল্প ছিল, সেই বিকল্পগুলো না ভেবে সরাসরি জনগণ বা সাধারণ মানুষের বা প্রান্তিক মানুষের কষ্ট হবে সেই পথেই সরকার হাঁটলো। কি বিকল্প ছিল আপনার দৃষ্টিতে, কি বিকল্প ছিল একটু শুনে নিতে চাই। কিছু তো আপনাকে আগেই বলেছিলাম যে সরকার তার ব্যয় কমানোর উদ্যোগ নিতে পারতো। এই যে এখন বাড়তি ব্যয়ের যে উদ্যোগের কথা আমরা শুনছি, যে মহার্ঘ ভাতা মাধ্যমে যে টাকাটি সরকারের কোষাগার থেকে যাবে, সেটি সরকার বন্ধ রাখলে বরঞ্চ সরকারের ব্যয় কমতো। ঠিক একইভাবে সরকার, আমরা যেটা বলছি, কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকা যারা রয়েছেন তাদেরকে এই জালের আওতার ভিতরে নিয়ে আসা, তার মাধ্যমে সরকারের একটা বিপুল রাজস্ব আসতে পারতো। কারণ আমাদের 2021 সালের একটা হিসেবেই আমরা দেখেছিলাম যে ওই অর্থ বছরে যত আয় হয়েছে তার সমপরিমাণ রাজস্বের সম্ভাবনা ছিল, যেটা সরকার করতে পারতেন, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়নি। সুতরাং সেই জায়গাগুলোতে নজর দেয়া, আমরা নতুনত্ব চাচ্ছিলাম আসলে, কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে এখন পর্যন্ত খুব বড় কোনো রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখন কোনো বড় নতুনত্ব এখনো দেখিনি। অনলাইন ক্ষেত্রে কিছু উদ্যোগ রয়েছে, তো আশা করি সেটা সামনের দিনে কাজে দেবে, কিন্তু এখনো খুব একটা কাজে দেয়নি। তবে যেটা আপনাকে বলা দরকার সেটা হচ্ছে, আমরা অবশ্য এই সরকারকে সমালোচনা করছি, যদিও এটার দায় এই সরকারের উপর পড়ে না, এটা ঠিক। কারণ এগুলো সবই আগের সরকারের সময়কালীন অবস্থার যে, এটা যেমন সত্য, আবার এটাও ঠিক যে দায়িত্ব নেবার পরে যে ধরনের প্রথমে বলা হয়েছিল মূল্যস্ফীতিকে কমিয়ে আনা এই সরকারের একটা প্রথম অগ্রাধিকার বলা হয়েছিল, তো সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা যে কতটুকু মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে এই সরকার কাজ করতে পারলো। বরঞ্চ বাজার ব্যবস্থাপনা, পণ্য সরবরাহের ক্ষেত্রে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটা খুব একটা নতুনত্ব চোখে পড়েনি, কিন্তু জায়গাতেই আমরা ঘুরপাক। জি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এই আলোচনাটি আছে, আমি সেই আলোচনার সূত্র ধরে আপনার কাছে প্রশ্নটি রাখছি। আমার প্রশ্নটি হচ্ছে যে বিভিন্ন ধরনের সভা, সেমিনারে, আলোচনা কিংবা গণমাধ্যমে আপনাদের সাক্ষাৎকার কিংবা সরাসরি আপনার কথাই যদি বলি, যে সরকারের এই অর্থনৈতিক যে ডামাডোল বা অস্থিরতার মধ্যে কি করা উচিত, আপনারা যে পরামর্শগুলো রাখছেন সরকারের উদ্দেশ্যে, সেই পরামর্শগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধার জায়গাটা দেখছেন কোথায়? সবচেয়ে বড় অসুবিধার জায়গাটি হচ্ছে যে সরকার মানে আউট অফ দ্য বক্স একটা কথা আছে ইংরেজিতে, অর্থাৎ আপনি মানে গতানুগতিক যে পন্থায় সমাধান চিন্তা করেন তার বাইরে গিয়ে সমাধান চিন্তা করবার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে মূল্যস্ফীতির ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা, যেটাকে বলে মার্কেট গভর্নেন্স, অথবা বাজারের
ম্যানেজমেন্ট যেটা বলে, এই জায়গাগুলোতে অন্য রকমের উদ্যোগ দরকার, যেটা উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সাপ্লাই চেনে রেজিস্টার্ড বা ফর্মাল সাপ্লাই চেন গড়ে না উঠতে পারলে আপনি এই জিনিসগুলোকে কখনোই মনিটর করতে পারবেন না। যেমন সরকারের কাছে তথ্য নেই দৈনিক ভিত্তিতে কি পরিমাণ পণ্য কার কাছে মজুদ রয়েছে, কে সাপ্লাই দিচ্ছেন, কতটুকু বাজারে আসছে, কতটুকু আমদানি হচ্ছে, দৈনিক ভিত্তিতে এই ধরনের তথ্যপত্র সরকারের কাছে থাকা দরকার। এটি সরকারের কাছে নেই। সুতরাং তিনি জানেনও না যে আসলে কে কতটুকু আনছে, কতটুকু মজুদ করছে, কার কাছে কি দামে বেচছে, কে সেগুলো কিনছেন, এই ধরনের তথ্যপত্র নেই। তথ্যপত্রের ঘাটতি আছে। জি, অনেক সময় পণ্য সরবরাহ কমিয়ে দিয়ে অনেকে মজুদ করছেন, এখানে মুনাফা করছেন এবং সেই মাধ্যমে ভোক্তা আসলে সেখানে বঞ্চিত হচ্ছে। আমি শেষ করব একটি কথা বলে, আমার এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তাতে আসলে আমার মনে হয় যে শুধুমাত্র আয় বাড়িয়ে অথবা ব্যয় কমিয়ে হবে না। সম্ভবত ব্যয় কমিয়ে বলতে আমি বলছি যে ব্যয় সংকোচনে যেতে হবে, এবং সেই সংকোচনটি সম্ভবত জ্বালানি সংকোচন, সেই সংকোচনের ভিতরে যে সরকারের ব্যয় সংকোচন, এবং সেই সংকোচনের ভিতরে রয়েছে সরকারের অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত ব্যয় রয়েছে। এই ধরনের ব্যয়ের সংকোচনটি ছাড়া শুধুমাত্র যে সময়কালটুকু রয়েছে তাতে আসলে শুধুমাত্র সম্প্রসারণ করে বা স্বাভাবিক উদ্যোগ নিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। জি, এছাড়া উপায় নেই। এছাড়া উপায় নেই। ডক্টর খন্দকার গোলাম মোজাম্মেল, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফে আসতে চাই, এইভাবে প্রশ্নটি রাখছি যে আসলে অর্থনীতির যে অবস্থা কিংবা বাজারে যে পণ্যের দাম কমেছে এবং সেটি তো সরকারের অবশ্যই সেখানে ভূমিকা আছে, আমরা সেটি প্রশংসা করছি। ব্যাংকগুলোর ক্ষেত্রে রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে সরকারের ভূমিকা আছে, কিন্তু এছাড়া যে অর্থনৈতিক যে অস্থিরতা চলছে অন্যান্য ক্ষেত্রগুলোতে, এবং এই প্রসঙ্গ ধরে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে সরকার এবং রাজনৈতিক দলগুলো যে অবস্থান আছে, আপনারাই বলছেন একটা মুখোমুখি অবস্থান আছে, সেই মুখোমুখি অবস্থানটা আরো বেশি জোরালো করবে কিনে অর্থনৈতিক অবস্থা। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার যেন টেলিফোন করলেন, আমি তার কথা শোনার পরে ভয় পেয়ে গেছি। সরকারের আসলে সমালোচনা করলে উনি ঠিক আছে সরকারের, আমারও মনে হয় আমি ওনার এর আগেও কয়েকটা টেলিফোন শুনে আমাদের অনুষ্ঠানের আগে টেলিফোন করেছেন। জি, এই জায়গাগুলোতে একটু সহনশীল ভাবে কথা বলা উচিত। সরকারের সমালোচনা করার অধিকার ওনার যদি না থাকে, আমার আছে, আমি মনে করি এই অধিকারটুকুর জন্য আমরা লড়াইটা করেছি। এবং সুতরাং সরকারের সমালোচনা করা যাবে না, সরকারের উনি হয়তো সমালোচনা করা যাবে না, যেটা বললেন পেঁয়াজ দাম মরিচের দাম, এটা দায়িত্ব সরকারের না, এটা হচ্ছে ভারতের সরকারের, এটা আমেরিকার সরকার এসে করবে, এই সরকার করবে না। সরকারের কতগুলো জায়গায় আমি অবশ্যই সমালোচনা করব। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে 25%, আর আমার এখানে চালের দাম বেড়েছে, মোটা চালের দাম কেজি প্রতি 10 টাকা। আমি মনে করি যে এটি হয়েছে কেন? সরকারের বাজার ব্যবস্থাপনার অদক্ষতার কারণে। আমি যে এজেন্ডাগুলো দেখছি সংস্কার, আমি সংস্কার বলতে কি বুঝি জানেন? আওয়ামী লীগের সময়ে ঢাকা শহরে বাস ভাড়া প্রতি কিলোমিটার 2.5 টাকা, আমি বাসে পা দেওয়া মাত্র আমাকে 10 টাকা পরিশোধ করতে হয়। এটি শাহজাহান খানরা সিন্ডিকেট করে নিজেদের লাভের জন্য এটি করেছিলেন। আমি এই বাস ভাড়া কমিয়ে আনাটাকে সংস্কার মনে করি। পল্লী বিদ্যুতের মিটার কেনার পরে সেই মিটারকে আমাকে এখনো ভাড়া দিতে হয় সরকারকে, এটা আওয়ামী লীগ করে গিয়েছিল। আমি ওইটাকে পরিবর্তন করাকে সংস্কার মনে করি। আপনি গ্রামীণ স্বাস্থ্য সেবার সাথে যুক্ত 12,000 কর্মী, একেবারে প্রান্তিক লেভেলের, আজকে 6 মাস ধরে বেতন পায় না। আমি তাদের বেতনের ব্যবস্থা করাটাকে সংস্কার মনে করি। সরকার এই কাজগুলো যদি না করে, সেটি তো অবশ্যই আপনার অধিকার আছে, কিন্তু জনগণ কিভাবে ভাবছে সরকার তো সংস্কারের প্রশ্নে সেই পথেও হাঁটবে। সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে, শুধুমাত্র শহরের জনগণের প্রত্যাশা পূরণ করবে না। যে জনগণ টেলিফোন করে আপনাকে এরকমের শাউট করতে পারবে না, সেই জনগণের প্রত্যাশাও তাকে পূরণ করতে হবে। বাংলাদেশের আগে তো জনগণ কথা বলতে পারতো না, এখন তো জনগণ কথা বলতে পারছে। এই যে জনগণের কথা বলার যে অধিকারের জন্য আপনি তো স্যাক্রিফাইস করেছেন। এখন আপনি যদি বলেন যে সরকার 6 মাসের মধ্যে করতে পারবে না, এই সরকারকে তো আমি 5 বছরের জন্য বসাইনি। 6 মাসের জন্য কিছুটা হলো তাকে তো করতে হবে, কিন্তু 5 মাস কি বেশি সময়? যথেষ্ট সময় 10 বছরের জন্য না। 15 বছরের জঞ্জাল দূর করার জন্য 6 মাস কোনো বেশি সময় না। কিন্তু আমি যেটি বললাম, এই যে বাস ভাড়ার কথা বললাম, এই সিদ্ধান্তটা নিতে সরকারের 3 মাসের প্রয়োজন নেই। আমি যে পল্লী বিদ্যুতের কথা বললাম, মিটারের কথা বললাম, এই সিদ্ধান্তটা নিতে সরকারের 3 বছর প্রয়োজন হয় না, 2 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেয়। মাসুদ একটি কথা বলেছে আমাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। আচ্ছা, এই সিদ্ধান্ত নিতে কি সরকারের 6 মাস 1 বছর প্রয়োজন আছে? আপনি শুধু তাদেরকে ডেকে, এটি আপনার আন্তরিকতা দরকার। কিন্তু আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে আপনি বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো নিয়ে কথা বলতে আগ্রহী।
আপনি মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলতে আগ্রহী, আপনি পণ্যের মূল্যের কথা বলছেন। আমি কম পয়সায় সবজি কিনছি, কিন্তু একটা কফি বিক্রি করছে একজন কৃষক 2 টাকা, আপনি তার কথা ভাববেন না? আপনি বলবেন যে এই সরকারের কৃষকের কথা ভাবার দরকার নাই, আমি টেলিফোন করতে পারি, আমার কথা ভাবতে হবে? নো, আমি এটি মনে করি না। আমি মনে করি এই দেশের নাগরিক হিসাবে আমার প্রত্যেকটি জায়গায়, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। গত 1 মাস আগে টোরেক্স নামে একটা ট্যাবলেট আছে, 10টা ট্যাবলেট এক একটা পাতায় 550 টাকা ছিল গত মাসে আগে সেপ্টেম্বর অক্টোবরে। গত মাসে সেটি 1000 টাকা হয়েছে। তারপরে আপনি আজকে আবার ভ্যাট বসিয়েছেন। ওষুধের দাম গত 1-2 মাসে 10 থেকে 114% পর্যন্ত বেড়েছে, আপনি তার উপরে ভ্যাট বসিয়েছেন। আচ্ছা, এটিকে আমি বলবো যে না, ওষুধ শুধু ধনীদের খাবার? আপনি গরিব মানুষ বিস্কুট খায়, আপনি তার উপরে ভ্যাট বাড়িয়েছেন। তো আমি কি মনে করি যে এখান থেকে সরকার কিছু করতে পারে? বিস্কিট আবার অনেকে কুকিজ নামে ডাকে, সুতরাং এটা বড় লোকের খাবার। বড় লোকের খাবার আমি সেটি দেখতে চাই না। আমার দেশে বহু শিল্পপতি আছে, কিন্তু সবথেকে বেশি কর দেয় হচ্ছে আমরা চিনি কাউসমিয়া। না, এই যে দাম বাড়ানোর প্রসঙ্গে যে সংস্কার এবং নির্বাচনের কোনো সংযোগ আছে কিনা? আমার যেটা জায়গাটায়, হ্যাঁ, জনগণ তো অবশ্যই বিক্ষুব্ধ হবে, জনগণ অসহায়। আমি যেটা বলছি যে আমরা যখন এক সময় কথা বলতাম, প্রধানমন্ত্রী আমাদেরকে শেখ হাসিনা বলতেন বার্গার খাও, এখন সেই কথাটাও কেউ বলে না। কাঁঠালের বার্গার খাও বলেছে না, এখন সেই কথাটাও কেউ বলে না। ফারুক খান বলতো যে বাজারে কম যাবেন, কম খাবেন, এখন কি বলছে? যে এতে মানুষের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এই যে মানুষের সাথে ঠাট্টা মশকরা, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির পরিবর্তন তো আমি করতে পারলাম না। ওই যে মানে পল্লী চিকিৎসা ব্যবস্থার যে শ্রমিকের কথা বললাম, কর্মচারীর কথা বললাম, তার কথা আপনাকে ভাবতে হবে না। এই পর্যায়ে শরীফ ভাই, আপনি শুধুমাত্র তাদের কথা শুনবেন। বিগত সরকারও সিন্ডিকেটের কথা বলছে, এই সরকারও সিন্ডিকেটের কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক সরকারের অনেক ধরনের চাহিদা থাকে, অনেক ধরনের প্রতিশ্রুতি থাকে বা প্রসঙ্গ থাকে, কিন্তু বর্তমান সরকারের কাছ থেকেও যখন আমরা সিন্ডিকেটের শব্দটা শুনি, আমার প্রশ্নটা ওই জায়গাটায়, এই প্রশ্নটা করলে ওই যে বললাম না যে বিরক্ত হন। আমার প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বটা কি? আপনি শুধু বলছেন যে চাঁদাবাজের হাত বদল হয়েছে। আরে এইটার জন্য তো তোমাকে আমি পাওয়ারে বসাই নাই। চাঁদাবাজ তুমি ধরেছো, তুমি চাঁদাবাজদেরকে ধরতে সাহস পান না কেন, বা চাঁদাবাজদেরকে ধরতে চান না কেন? দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এই চাঁদার বেনিফিশিয়ারি হতে পারে অনেকে, কারণ আমরা তো এর আগে শুনেছি ঢাকা শহরে প্রতিদিন এত কোটি টাকা ফুটপাত থেকে চাঁদা ওঠে এবং কোথায় কোথায় যায়, এটা আমরা জানতাম। সেই ফ্লোরটা কি এখনো আছে? বিভিন্ন জায়গায় যেতে পারে, সেই কারণে হয়তো সরকার পদক্ষেপ নিচ্ছে না। আরেকটা কারণ হতে পারে যে এই কাজটা আরো বেশি হোক, এর ভেতর থেকে যেহেতু তারা আকারে ইঙ্গিতে বিএনপির কথা বলছে, সুতরাং যত বেশি হবে বিএনপির ইমেজটা তত খারাপ হবে, বিএনপির জনপ্রিয়তা কমবে। সুতরাং আমি ওই যে বউকে মেরে ঝিকে শিখাচ্ছি, এই যে কৌশলে, হ্যাঁ, বিএনপিকে আমি এর ভিতর থেকে একটা চাপের মধ্যে রাখলাম, এটিও হতে পারে। তা না হলে আপনি সবকিছু জানেন, আপনি সবাইকে চিনেন, আপনি তাদেরকে ধরছেন না কেন? ধরছেন না, ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। আব্দুর রহিম হারবাসী ভাই, আসতে চাই মুন্সিগঞ্জের মতো থানায় হামলা করে নিয়ে চলে যাবে, এরকম তো হচ্ছে আপনার কাছে। এই একটু পরে আমি শুনছি, তার আগে একটু আব্দুর রহিম হারবাসী ভাই আসতে চাই, যেটা আমাদের হান্নান মাসুদ বলছিলেন, যেভাবে চলতে থাকলে বিপ্লবের যে ভবিষ্যৎ, কিংবা যারা নিহত হলেন বা আহত হলেন তাদের কাছে যে আমাদের অঙ্গীকার, সেটি যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, বা সেটি যদি সংস্কারের মধ্যে দিয়ে মানুষের জীবনযাত্রার উপরে যদি তার ইতিবাচক বা গুণগত পরিবর্তন না হয়, সেই সূত্র ধরে হান্নান মাসুদ বলছিলেন যে আসলে এভাবে কি বিপ্লব ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে কিনা? ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে কিনা এটা আসলে আমার পক্ষে বলা মানে কঠিন, তবে আমি হতাশ। এই কারণে দেখেন, আপনি বিপ্লব যে প্রক্রিয়ায় হোক, যেভাবেই হোক, যে মূল স্পিরিটের অর্থাৎ মূল বিষয়টি নিয়ে বিপ্লবটা সংগঠিত হয়েছিল, মাসুদরা যার যার জায়গা থেকে আন্দোলন করেছিল, সেই জায়গাটা আমি যতটা মানুষের সঙ্গে কথা বলে যেটা বলছি, তার আমাদের চেয়েও মানুষ বেশি হতাশ। এবং সত্যিকার অর্থে মাসুদরা স্বীকার করবে কিনা, জুনিয়র জনি ভাই বলছি, আমি অনেক আগে ভাস্কর, সেই কারণে মানুষের সঙ্গে কথা বললে তাদের প্রতিও যে এক ধরনের গর্ববোধ ছিল ছাত্রদের উপরে মানুষের, সেটাও কিন্তু দিনে দিনে মানে ঘাটতি হয়ে আসতেছে। কারণটা হচ্ছে যে সরকারের কাছ থেকে, বিশেষ করে ইউনূস সরকারের কাছ থেকে যেটা চেয়েছিল মানুষ, সেটা আসলে
প্রত্যাশাটা পূরণ হচ্ছে না কারণেই ওভারঅল এক ধরনের ক্ষোভ সৃষ্টি হচ্ছে কিন্তু গ্রামে। তাহলে তো সেই দায়টা তো সকলেরই হবে, সেটি অবশ্যই সেই সকলেই হচ্ছে। আপনাকে আমি ছোট্ট স্বচ্ছতা জবাবদিহিতার বিষয় একটি খুব প্রচলিত শব্দ এবং যেটা আমরা সব ক্ষেত্রেই বলে থাকি। আমরা বিগত সরকারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই স্বচ্ছতা জবাবদিহিতার যথেষ্ট 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 অভাব দেখেছি। আপনি এই সরকারের ক্ষেত্রেও আমি খুব তীক্ষ্ণভাবে একটি স্বচ্ছতা জবাবদিহিতার অভাব দেখছি। এই যে আমরা 1 জানুয়ারি ডিসিশন নিলাম যে ভ্যাট বা শতাধিক পণ্যের উপর, সেটা আমরা 9 জানুয়ারি থেকে অধ্যাদেশ জারি করে করলাম। আপনি দেখবেন তার 1.5-2 মাস আগে থেকে কিন্তু আমি প্রশ্ন রাখছি যে আমি এখানে বেশি আলোচনা করতে পারবো না, আমরা কিন্তু গ্রামীণ ব্যাংকের ট্যাক্সটা প্রত্যাহার করে নিয়েছি। সেটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে না, এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে না। গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্সটা সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে না, বিগত সরকার আগে ছিল না, বিগত সরকার করেছিল, সেটা আপনি প্রত্যাহার করে নিলেন অধ্যাদেশের মধ্যে। আবার যে এই যে অধ্যাদেশের মাধ্যমে আপনি নতুন করে ভ্যাট বসালেন, তাহলে আমি যেটা মানে প্রশ্ন রাখতে চাই যে ওইখানে প্রত্যাহার না এই সময়টাতে না করলেও কি চলতো কিনা আমি জানি না। কারণটা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, এখানে যে ভ্যাটটা আপনি আরোপ করলেন শতাধিক পণ্যে, তার থেকে হিসাব যেটা আমরা পাচ্ছি এনবিআর থেকে, তার থেকে আপনার 12,000 কোটি টাকার মতো বাড়তি কর আদায় হবে। আপনাকে আমি তথ্য দিচ্ছি, এনবিআরের তথ্য, সেটি হচ্ছে যে এই যে চলছে অর্থ বছর 2024-25, সেই 24-25 অর্থ বছরে 5 মাসের তথ্য এনবিআর প্রকাশ করেছে। তাতে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের ঘাটতি হচ্ছে 42,000 কোটি টাকা। এই ধারা যদি অব্যাহত থাকে অর্থ বছর শেষে ঘাটতি কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। এই যে 12,000 কোটি টাকা আপনি বাড়তি আদায় হলো, তা দিয়ে এখনই ঘাটতি 42,000 কোটি টাকা, তা দিয়ে কতটা পূরণ হবে আমি জানি না। সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা, সেটি হচ্ছে যে দেশের কিন্তু এখন সুষ্ঠু স্বাভাবিক বা বিনিয়োগ বা ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ নাই। কারণটা হচ্ছে দেখেন, আমার জানা মতে মুয়াজ্জেম ভাই সবচেয়ে ব্যবসায়ীরা তো সব সময় বলে তারা কষ্টে আছে। না, কষ্টে আছে হচ্ছে এখন বাস্তব ব্যবসায়ী সময় বলতো কষ্টে আছে, এখন না, ব্যবসায়ীরা তো কষ্টেও তো আছেই, কষ্টে আছে হচ্ছে দেখেন আপনি অনেক বড় বড় ব্যবসায়ী তো জেলে আছে, অনেক বড় বড় ব্যবসায়ী তো জেলে আছে আরো বেশি। আবার অনেক ব্যবসায়ী যারা ভালো ব্যবসায়ী তারা কিন্তু বিনিয়োগ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ ভবিষ্যতে কি হবে বা কোন দিকে যাবে, কারণটা হচ্ছে তারা ওয়েট অ্যান্ড সি পলিসি একটা যেটা আমরা ইংরেজিতে শব্দ সেটা আছে, অর্থাৎ সে যে ক্যাপিটাল মেশিনারি আমদানি করে নতুন শিল্প স্থাপন করবে সেইখান থেকে যে প্রফিট হবে তার কোনো নিশ্চয়তা নাই। কারণটা হচ্ছে কি কারণ, যে আপনার যে প্রোডাকশন হবে সেই পণ্যটা যে ঠিকমতো বিক্রি হবে। কিন্তু সরকার তো বলছে বিনিয়োগে কোনো অনিশ্চয়তা দিচ্ছে না, সরকার বললে তো হবে না। বর্তমান সম্পর্কে ভারত বলছে ওয়েট অ্যান্ড সি, এখন আমাদের দেশে ব্যবসায়ীরা বলে ওয়েট অ্যান্ড সি। সেটা বললে তো সরকার বললে হবে না। তথ্য দেখেন আপনি সর্বশেষ নভেম্বর মাসের তথ্য আমরা জানি, বেসরকারি খাতের ঋণ প্রবাহ যেটা বলি, বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 7.55%। অর্থাৎ আমরা গত 5.5 বছরে এইরকম প্রবৃদ্ধি, অর্থাৎ ব্যাংক থেকে উদ্যোক্তারা ঋণ নিচ্ছে না। কারণটা হচ্ছে যে এক হচ্ছে মূল্যস্ফীতির বিষয়টি আছে, কারণ মূল্যস্ফীতি বাড়লে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, আরেকটা হচ্ছে ব্যাংক ঋণের সুদের হার বেশি, সেইখানে অতিরিক্ত অত বেশি সুদের ঋণ নিয়ে সে শিল্প স্থাপন করে শিল্প উৎপাদন করবে, সেইখান থেকে যে প্রোডাকশন হবে সেই প্রোডাকশন মানুষ কিনতে পারবে কিনা সেই বিষয়টি। আপনি কোনো প্রশ্ন রাখতে চান মাসুদ? না, ওই যে বললো ব্যাংক থেকে ঋণ নিচ্ছে না মানুষ, আসলে ব্যাংক থেকে ঋণ তো নিতে সালাম আর হচ্ছে সালামের প্রমাণ 1000 না সেটা তো কিন্তু তারা একসাথে 30,000 কোটি টাকা কিন্তু সাধারণ উদ্যোক্তা তো নিত, এটা সাধারণ উদ্যোক্তা সেই ক্ষেত্রে তো অর্ধেক নেমে না, সেটাই তো নিচ্ছে না ভাই। আপনাকে তো আপনারা যেটা চাচ্ছেন সেটা চাইলে গেলে তো বা সেই সুস্থ পরিবেশ হলে তো ইনভেস্টমেন্ট লাগবে, সেটা এস আলমী করুক, বেক্সিমকো করুক, আর না হলে আপনি করেন, সেই বিনিয়োগটা তো লাগবে। বিনিয়োগটা না হলে তো রাস্তায় লোকজন না খেয়ে মরে পড়ে থাকবে ভাই। এখন একজন রিকশাওয়ালা আগে 1200 টাকা ইনকাম করতো, এখন সে 500 টাকা ইনকাম করতে হবে না, তার পরিবার চলবে কি করে? আপনাকে তো মানুষের হাতে টাকাটা না থাকলে, বিনিয়োগ না থাকলে তো আপনি দেশটাকে তো শ্মশান বানাতে পারেন না। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার সে দায়িত্বটি ঠিকমতো তো পালন করতে হবে। আপনি এত বিপ্লবের কথা শোনালেন, এত কিছু করলেন, তার থেকে যদি মানুষ না খেয়ে থাকে তখন তো আপনি সেই দায়িত্বটা নিতে পারেন না। আমি শেষ করছি, আমি একটু যা শেষ করছি। এখানে মূল ঝামেলাটা যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমরা দুটো কারণ, এক হচ্ছে রাজস্ব ঘাটতি পূরণের জন্য, ব্যাপক ঘাটতি পূরণের জন্য আপনার শতাধিক মানে ভ্যাট বসানো, আর একটা হচ্ছে IMF এর বিষয়টি আলোচনায় আছে। IMF এর বিষয়টি আলোচনা কি দেখেন, আপনি IMF এর কাছ থেকে ঋণ নেবেন হচ্ছে $4.7 বিলিয়ন। আপনি সেই ঋণের থেকে আমরা 3 কিস্তিতে পেয়েছি। মানে কি যত দোষ IMF? না, দোষ দিচ্ছে না তো, IMF ঋণ তো অবশ্যই লাগবে, কিন্তু IMF এর ঋণটা তো সঠিক আপনার ব্যবহারটা করতে হবে।
কারণ কোন পরিস্থিতিতে আপনি সেই ঋণটা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে যদি আপনার অন্য ক্ষেত্রে বিনিয়োগ না থাকে, অন্য এমপ্লয়মেন্ট জেনারেশন যদি না থাকে, তাহলে IMF টাকা নিয়ে আপনি শুধু কি করবেন? আপনার তো ওভারঅল বিনিয়োগ পরিস্থিতি যদি স্থবির হয়ে পড়ে, বিনিয়োগটা যদি নাজুক অবস্থায় থাকে, তখন আপনার টাকা নিয়েও তো নাই, কারণ ওই আপনার ব্যাংক থেকে ঋণ আর টাকা বা ঋণ নিয়ে আমার স্বস্তি মিলবে কিনা, স্বস্তি মিলবে। দেশে সবার আগে আমি শেষ করছি, সবার আগে তো বিনিয়োগ সহায়ক অনুকূল পরিবেশ, দেশের শান্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি এইগুলো ঠিক না হলে তো আপনার কোনো কিছুই হবে না। আপনি তো এইখানে ব্যর্থতা পরিচয়। আসলে সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার পরিস্থিতি, মনিটরিং এর যে প্রসঙ্গ, ব্যয় সংকোচন, এই প্রসঙ্গগুলোতে সরকার, যেটি সম্মানিত আলোচকরা বলছে, আসলে যথাযথ সিদ্ধান্ত বা ব্যবস্থা নিতে পারছে না। না, যত দোষ নন্দ ঘোষ। আমরা তো মানে হচ্ছে ওই যে তখন দেখলাম যে হচ্ছে আমি আমলাদের কথা বলার কারণে খুবই খেপে গিয়েছে, মানে হচ্ছে আমলা শব্দ আমলাদের। এখন বাংলাদেশে 54 বছর ধরে আমলাদের তান্ত্রিক যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাটা এতটাই শক্তিশালী করা হয়েছে, এখন সচিব উপদেষ্টারা কিছু একটা নির্দেশনা দিলে সেই নির্দেশনাও মানে না। এই সরকার কি আমলা ছাড়া চলতে পারবে? আমলা ছাড়া চলতে পারবে না, বাট সে আমলাদেরকে আমলাদের পরিবর্তন করে আমলাদেরকে কিভাবে রাখতে হবে। আমলাদের উপর যখন রাজনীতি ভর করে, আমরা যখন মনে করে যে আমি অমুক রাজনৈতিক দলের থেকে আমি সাপোর্ট পাচ্ছি, কোন একজন আমলাকে পরিবর্তনের কথা উঠলে, যখন কোন একটা রাজনৈতিক দলের বড় নেতা ফোন দিয়ে বললেছে ওকে রাখতে হবে, তখন তো হচ্ছে আমলারা সেই সাহসটা পাবে যে উপদেশটাকে গোনার সময় নেই। এরকম অনেক হচ্ছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। হচ্ছে কয়েকটা বিষয়ে আমি সরকারের একটা প্রশ্ন রাখতে চাই। সেই ক্ষেত্রে তো আপনারা 53 বছরে বাংলাদেশ তো অতীতেও দেখছেন, সেই ক্ষেত্রে আপনার বিপ্লবী সরকার করলে তো এই ঝামেলাগুলো আছে, সেইখান থেকে একটু আসি। বিপ্লবী সরকারের কথা এখন আর আলাপ তুলে লাভ নেই, কারণ এখন হচ্ছে ওই যে বললো যে হচ্ছে সাদাবাজ, এদেরকে ধরে না কেন, ইয়ে করে না কেন। আমি দুইটা উদাহরণ দিই জাস্ট। একটা হচ্ছে মুন্সিগঞ্জে কয়েকদিন আগে একজনকে ধরছে এই জাতীয় মামলাতে, ধরার পরে কি হয়েছে, নেতাকর্মীরা যায় ইয়াতে হামলা করে চলে আসছে। পুলিশেরও এখন প্রাণের ভয় আছে। আগে শুনতাম যে হচ্ছে পুলিশ কর্তৃক মানুষের প্রাণের ভয়। একই সাথে হচ্ছে আমার নিজের উপজেলাতে বালি চুরি করার সময় ট্রাক নিয়ে এক জায়গায় আটকে রাখছে প্রশাসন নিয়ে, তারপর সেখান থেকে রাতের বেলা মানুষজন নিয়ে মিছিল করে নিয়ে চলে গেছে, মামলাও করতে দেয়নি। তো এরকম মানে হচ্ছে তাদের একটা বহিষ্কৃত নেতা যারা, মানে অনেক বহিষ্কার হচ্ছে, বাট সেই বহিষ্কৃত নেতারা যারা পদে আছে তাদের চাইতে পাওয়ারফুল, চাইলে কিছু করে, কারণ তাদের উপরে যে আছে তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে যে তুই যা ইচ্ছে কর। কারণ হচ্ছে তাকে তো তারেক রহমান সরাসরি কন্ট্রোল করে না, বা মির্জা ফখরুল ইসলাম স্যারও সরাসরি কন্ট্রোল করে না, তাকে কন্ট্রোল করে উপজেলা সভাপতি কিংবা হচ্ছে আপনার হচ্ছে জেলা সভাপতি। আরো মজার বিষয় হচ্ছে আপনি উপজেলা সভাপতি সেক্রেটারি দোষ পাইলে তাকে শোকজ করেন একদম দিয়ে, মানে ঘোষণা দিয়ে প্রকাশ্যে। আর যখন হচ্ছে আপনার কোনো বিভাগীয় নেতা যখন হচ্ছে একই দোষ করে, তখন তাকে হচ্ছে গোপনে একটা চিঠি দিয়ে শোকজ করেন, তাকে আর বহিষ্কার করেন না, কিন্তু হচ্ছে একই। এরকম একটা ঘটনা ঘটলো যে মোটরসাইকেল শোভাযাত্রার কারণে উপজেলা সেক্রেটারিকে 2 দিনের মধ্যে শোকজ করে সাসপেন্ড করে দেওয়া হলো, প্রকাশ্যে একদম ইয়েতে চলে আসলো যে শোকজ লেটার। কিন্তু হচ্ছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তাকে হচ্ছে কি করা হচ্ছে, জাস্ট হচ্ছে সে একই কাজ করছে মোটর শোভাযাত্রার কারণে, তাকে হচ্ছে জাস্ট গোপনে শোকজ করা হয়েছে, মানে জনসম্মুখে আসেনি। বিষয়টা এরকম হয় আর কি। তো হচ্ছে আসলে হচ্ছে প্রত্যেকেই তাদের হচ্ছে নিজেদের যে অবস্থানগুলো, এই যে প্রসঙ্গগুলো বললেন, এই প্রসঙ্গগুলো না আপনারা কতটা সোচ্চার হতে পারছেন? আমরা সোচ্চার হতে পারছি না, কারণ আমাদেরও তো প্রাণের ভয় আছে। ওই যে আমাদের বরিশালে আমরা লিফলেট বিতরণ করতে গেছি, আর আমাদের উপর হামলা পড়ছে, এরপর হচ্ছে চাঁদপুরে আমাদের কে কোপাইছে, তারপর আইসে এখানে কান্নাকাটি করতেছে। দেখা যাচ্ছে যে হচ্ছে মামলা হয়, কিন্তু হচ্ছে মামলা হলে পুলিশ যাওয়ার আগে তারা পালিয়ে যায়। পুলিশ দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমর্থকরাও মারামারি করছে, এর পিছনে আবার অন্য দলের ইঙ্গিত বা রাজনীতি নাই তো? আমি হতে পারে, আবার নাও হতে পারে, সব জায়গায় ষড়যন্ত্র খুঁজতে চাচ্ছি না, সব জায়গায় ষড়যন্ত্র খুঁজতে। চট্টগ্রামের যেটা হয়েছে সেটা হচ্ছে একটা গ্যাং, ছাত্রলীগ নিয়ন্ত্রিত গ্যাং, যেটা হচ্ছে পরবর্তী বৈষম্য বিরোধী ভান ধরে তারা হচ্ছে আমি সেখানে ছিলাম, আমাকে আটকানোর চেষ্টা করছে, তারপর সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। কারণ কোনো গ্যাং কালচার দিয়ে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে না। গ্যাং থাকার কারণে আমরা এই গ্যাংকে কোনো ধরনের কমিটিতে আনবো না বলার কারণে ওরা সেখানে অবদ্ধ করে রেখেছে। এটার নাম করা গ্যাং, যারা আগে হচ্ছে অ্যারেস্ট হয়েছে, হয়েছে এরকম। যাই হোক, এখন হচ্ছে সরকার যেটা বলে যে হচ্ছে সরকার, আপনি দেখলেন যে হচ্ছে সরকার বললো যে হচ্ছে ব্যাট বাড়ালাম কিন্তু মানুষের কষ্ট হবে না, কিন্তু হচ্ছে সরকার হচ্ছে রাষ্ট্রের একটা প্রাণ। সরকার যদি একটা হাসি দেওয়ারও সিদ্ধান্ত নেয়, সেই হাসি দেওয়ার সাথে সাথে মানুষের মানে হচ্ছে সারা দেশের প্রতিটি মানুষের গা কেঁপে উঠবে।
সুতরাং হচ্ছে সেই হাসিটা কিন্তু সরকারের একার থাকে না, কারণ প্রাণটাই হচ্ছে সে দেয়, হাসিটা দেয়। সরকারকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের মতো বললে হবে না যে হচ্ছে এটা মানুষের উপর ইফেক্ট ফেলবে না, হয় মানুষের উপকার হবে না হয় মানুষের অপকার হবে, দুইটার একটা হবেই হবে। আপনার হচ্ছে এই সরকার কাদের, এই সরকারকে যদি হচ্ছে আপনার প্রশ্ন করেন এই সরকার কাদের, আমি তো বলবো যে এই সরকার যদি শুধুমাত্র সরকারকে যে একটা বিপ্লবী সরকার আমরা করতে পারি নাই ঠিক আছে, কিন্তু যে সরকারটা আমরা অভ্যুত্থান পরে বসিয়েছি সেই সরকার অন্তত হচ্ছে সিলেটের চা শ্রমিকদের সরকার বিপ্লবী হয় নাই সেটি যেমন আপনি বললেন যে ঠিক আছে, কিন্তু কর্মকাণ্ড একটা বিপ্লবী চেতনা থাকবে। আমরা তো বলতেছি অভ্যুত্থানের সরকার, আপনি বিপ্লবের সরকার না বলেন, অভ্যুত্থানের সরকার। অভ্যুত্থান পরবর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে এত ডিম তালা হলে চলবে না। সেটা বলছি তাদের মধ্যে তো বিপ্লবী চেতনা থাকতে তো অসুবিধা নেই। যেটা মানে হচ্ছে আসলে হচ্ছে রাজপথে যারা হচ্ছে লড়াই করে সরকারে গিয়েছে তাদের অবস্থান একরকম দেখেন সরকারে, আর বাকিদের অবস্থা আরেক রকম। সিলেটের চা শ্রমিক বলেন, হচ্ছে একটা দ্বীপ অঞ্চলের জেলে বলেন, আর গাজীপুরের গার্মেন্টস শ্রমিক বলেন, ঢাকা শহরের হাজার হাজার রিক্সা শ্রমিক বলেন, আর হচ্ছে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, প্রত্যেককেই এই সরকারকে হচ্ছে ধারণ করতে হবে। এই সরকারও তাদেরকে ধারণ করতে হবে। যদি তাদেরকে ধারণ না করতে পারে, এই ধারণ করার প্রশ্নে সরকারকে আমরা যতটাই সংস্কারের কথা বলি না কেন, সংবিধানও সংস্কার হবে, এও সংস্কার হবে, সবকিছুই হবে, কিন্তু আসলে হচ্ছে মানুষের আসলে এই প্রসঙ্গে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে সরকার সবাইকে এই সরকারকে ধারণ করতে হবে এই প্রশ্নে যারা আসলে আগের সরকারের কিংবা এই সরকারকে যারা অসহযোগিতা করছে, সিন্ডিকেট এর যে প্রসঙ্গ দেখছি, নানা ধরনের অব্যবস্থাপনা দেখছি, বিশৃঙ্খলা দেখছি, এই ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়েই তো আসলে তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে। সেই ভয়ের জায়গাটা কি 5 মাসে আমরা দেখতে পারলাম? দেখেন হচ্ছে সেই ভয়ের অবস্থা তো তৈরি হয়নি, কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো একজন এমপিকে অ্যারেস্ট করতেছেন, সেই এমপি যেমন হচ্ছে আপনার আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইয়াকে অ্যারেস্ট করে হলো, ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কি যেন নাম, এবার এমপি হলো, জাতিসংঘের সাথেও খুব ভালো সম্পর্ক আছে, সাবর হোসেন চৌধুরী। সেই সাবর হোসেন চৌধুরীকে অ্যারেস্ট করার পরে আমরা মানে হচ্ছে পুরো সবাই জানে যাচ্ছে তারা কাদের সুপারিশ এবং কিভাবে সেখান থেকে বের হয়ে আসে, এবং তাদেরকে নাকি হচ্ছে তাকে নাকি হচ্ছে আওয়ামী লীগের সভাপতি করে আগামীতে আওয়ামী লীগকে সুশীল আওয়ামী লীগ হিসেবে প্রদর্শনের চেষ্টা করা হবে, যেটা হচ্ছে জাহানারা ইমাম কিন্তু মালিক উকিলের আওয়ামী লীগ। সে আওয়ামী লীগকে মানে এই কারণে মানে হচ্ছে কারো না কারো একজন আত্মীয় হয়ে যাচ্ছে। আপনি যখন হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতাকে ধরেন বা আওয়ামীপন্থী কোনো সচিবকে ধরেন, একজন যুগ্ম সচিবকে অ্যারেস্ট করছে, তাকে নিয়ে হচ্ছে একটা দলের সর্বোচ্চ পর্যায় থেকে ফোন দেওয়া হচ্ছে অমুকের আত্মীয়। ধরুন সর্বোচ্চ পর্যায় থেকে ফোন দেওয়া, কিন্তু সিদ্ধান্ত দিতে হয় সরকারকে। না, সিদ্ধান্ত সরকারকে দিতে হয় না অনেক ক্ষেত্রেই, কারণ সরকারের যে আমলাতন্ত্র আছে তারা হচ্ছে ভাবে যে হচ্ছে পরবর্তী 1 বছর পর তো ক্ষমতায় কারা আসতেছে, তার কথা কি শুনবো নাকি শুনবো না, কেন হচ্ছে আমাদের লোকজনকে এখনো মাইর খেতে হচ্ছে, কেন আমাদেরকে এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে আওয়ামীপন্থী লোকজন বা হচ্ছে বিভিন্ন ধরনের লোকজন আমাদেরকে হুমকি দামকি দিতে পারছে, তাহলে তো আমরাই সবচেয়ে বেশি সেফ থাকার কথা, তাই না? কিন্তু আমরাই তো সবচেয়ে বেশি হুমকির মুখে পড়তেছি। ঘুরে ফিরে কথা একটাই, ওই যে ব্যাংক ঋণের কথা বলা হয়েছে, ব্যাংক ঋণ বিষয়টা হচ্ছে আজকে ব্যাংক ঋণ অর্ধেক না, আমার মনে হয় ব্যাংক ঋণ হচ্ছে ব্যাংক ঋণ মানুষ এখন 4 ভাগের 1 ভাগ নেওয়ার কথা, কারণ হচ্ছে আর 4 ভাগের 3 ভাগ ব্যাংক ঋণ নিতে হচ্ছে এসালাম আর হচ্ছে ভ্যাকসিনকোর মতো গ্রুপগুলো, তারা নিয়ে দেশ থেকে লুটপাট করে সবগুলো হচ্ছে বিদেশে পাচার। কিন্তু হারমাসি ভাই বলছে বিনিয়োগ করার মতো অবস্থা আছে, বিনিয়োগ করার মতো অবস্থায় হচ্ছে, বিনিয়োগ তো সবাই বিনিয়োগ তো হচ্ছে, বিনিয়োগ দিয়ে একেবারে হচ্ছে না তা না, কিন্তু দেশের যে 1.5 মাসের একটা টালমাটাল পরিস্থিতি গেছে, এটা তো হচ্ছে বিদেশি শক্তিগুলো এখনো ভালোভাবে জানো না এই দেশে এখন স্থিরতা কতটুকু আছে। তো সেই জায়গা থেকে এখন রাজনৈতিক শক্তিগুলো যদি একসাথে যদি বিদেশি শক্তিগুলোকে যদি হচ্ছে সে আশাবাদ দেয় তাহলে এটা সম্ভব হতো, কিন্তু কথা হচ্ছে দেশের একটা রাজনৈতিক শক্তিগুলো যদি বলেন আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে চাই 6 মাসের মধ্যে 5 মাসের মধ্যে, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, তখন বিদেশিরাই সন্দিহান হয়ে যায় আসলে হচ্ছে আমরা বিনিয়োগ করবো না এই সরকার থাকবে নাকি থাকবে না, এরকম একটা বিষয়। তো এই সরকারকে আপনি তো 1 বছর সময় দিচ্ছেন না, 1.5 বছর সময় দিচ্ছেন না, সরকার তো 1.5 বছর সময় চাইছে সর্বোচ্চ মিলে। এখন রাজনৈতিক দলগুলো যদি বলে ঠিক আছে আমরা এই 1.5 বছরের সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সরকার যেটা বলতেছে এতটুকু সময়ের মধ্যে হবে, তাহলে দেখবেন বিনিয়োগ এমনিতেই বাড়বে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো মুখে বলছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, মুখে বলছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগছে, প্রতিটি ক্ষেত্রে। আপনি কোন ক্ষেত্রে সহযোগিতা হচ্ছে, কেন আপনাকে হচ্ছে আজকে তো আমরা যখন হচ্ছে বলি যে হচ্ছে আহতদের চিকিৎসার জন্য আন্দোলন হোক, সেই রাজনৈতিক দলগুলা করুক যে সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত করছে না, শহীদদের চিকিৎসা নিশ্চিত করছে না, চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন আসুক, আমরা সব একসাথে যাবো যে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা মার্চ করবো, আপনারা সব আসেন একসাথে আসেন, সেই জায়গাগুলোতে আসবে না। কিন্তু আসবে কোথায়? নির্বাচন হয় না, নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে, যেটা বলা হচ্ছে ভারতীয়। আহতদের চিকিৎসার প্রশ্নে আপনারাও কি যথাযথ ভূমিকা রাখতে পারছেন? আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা অলরেডি আগে বলেছিও যে আমরা যদি আহতদের চিকিৎসা না হয় জুলাই ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা ঘেরাও করবো। আপনাদের কথা সরকার শুনে বা জুলাই ফাউন্ডেশন শুনে? সরকার আমাদের ইয়ার পরে বরাদ্দ বাড়িয়েছে এবং হচ্ছে আমাদেরকে বলছে যে হচ্ছে আগামী 2 মাসের মধ্যে সবার কাছে অর্থ পৌঁছাইয়ে দিবে, 30 লাখ টাকা করে হচ্ছে শহীদদের পরিবারের কাছে পৌঁছে দিবে, এই কথাগুলো বলছে।
জি, আব্দুল রহমান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। আরও কিছু প্রশ্ন আছে, সেটা পরবর্তীতে আমরা শুনবো। সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আপনি হারুন মাসুদের কথা শুনছিলেন যে আসলে সরকারকে বা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের প্রসঙ্গে আমলাতন্ত্রের যে সহযোগিতার প্রসঙ্গ, সেই জায়গাতে একটা অসহযোগিতার প্রসঙ্গ আছে, এবং অসহযোগিতার প্রসঙ্গটা এরকম যে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসতে পারেন বা যারা আসবেন তাদের কথা শোনা বা তাদের হয়ে চলা, এই একটা বাস্তবতা যখন তৈরি হয় তখন আসলে এই আমলাতন্ত্রের প্রতি যে বিশ্বাস রাখা সাধারণ মানুষের বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর, সেটি কি কতটা সম্ভব হবে, নাকি এই সমালোচনার মধ্যে এখনো হচ্ছে, আগামীতেও হবে আমলাতন্ত্রের প্রসঙ্গ ধরে বা আমলাতন্ত্রের বিরুদ্ধে? ধন্যবাদ। আপনি যে বিশ্বাসের কথাটাই আপনি যে বললেন, আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা গোড়া থেকেই কেউ কাউকে বিশ্বাস করি বাংলাদেশে। আমরা যেটা হচ্ছে, আমরা তো ধরেন 35 বছর চাকরি করে রিটায়ারমেন্টে গেছি। জি, যে জিনিসটা দেখেছি যে ক্রমান্বয়ে যতই সময় গেছে, আমাদের চাকরির যখন বয়স বেড়েছে চাকরির, তখন থেকে দেখেছি যে এক ধরনের পারস্পরিক যে অবিশ্বাসটা তৈরি হয়েছে এই দেশে। আমলাতন্ত্র, তারা মনে করে রাজনীতিবিদরা বোধহয় খুব একটা কাজ করতে পারছেন না, রাজনীতিবিদরা মনে করেন যে আমলাতন্ত্র কাজ করছে না। এই পারস্পরিক যে অবিশ্বাসটা, এটা আসলে আমাদেরকে ধ্বংস করবে। এই অবিশ্বাস থেকে দূরে আসা উচিত। আজকে দেখেন মাসুদ সাহেব যেটা বললেন, সবাই আপনারা বলেছেন যে পুলিশ কাজ করতে পারছে না। কারণটা কি? পুলিশকে কিন্তু একেবারে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে আপনি যত যাই বলেন, একটা সরকার তার কর্তৃত্ব জাহির করবার জন্য পুলিশের শক্তি হচ্ছে তার জন্য একটা বড় শক্তি। সেই পুলিশ এখনো টাকা ছাড়া নড়ে না, সেই পুলিশ এখনো টাকা ছাড়া নড়ে না, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশের শক্তিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে হচ্ছে কি, এখন আপনার পুলিশকে আপনি কিন্তু মুভ করাতে পারছেন। এখন পুলিশ মুভ করলে মনে করে যে এটা বোধহয় পরে আমি বিপদগ্রস্ত হব। প্রত্যেকটা জায়গায় আস্থাহীনতা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে। এইগুলো থেকে দূরে আসতে হবে। এবং বিনিয়োগের কথা যেটা বললেন, যে বিনিয়োগ হচ্ছে, বিনিয়োগ যদি হতো তাহলে কিন্তু গ্রামের মানুষ অসহায় থাকতো না। কারণ এই বিনিয়োগগুলোর হওয়ার জন্য যে টাকাটা পাচার হয়েছে বাইরে, এই টাকাগুলো পাচার হয়েছে, কারো টাকা ফিরিয়ে আনতে হবে, এই স্লোগানটাই আমরা দিচ্ছি, এই দাবিটাই করছি। এখানে অর্থনীতিবিদরা আছেন, আমি অর্থনীতিবিদ নই। আমি তো আমার কাছে যেটা মনে হয়, যদি এ ধরনের সুযোগ তৈরি করে দেয়া হয় যে যারা টাকা পাচার করেছেন তারা খুবই ভয়ে আছে, তারা দেশের ভেতরে ভয়ে আছেন, বাহিরেও ভয়ে আছেন, তাদেরকে যদি আপনি এই গ্যারান্টিটা দেন যে আপনি এসে বিনিয়োগ করেন, বিনিয়োগ করলে পারে আপনাকে আমরা নিরাপত্তা দেব, এই নিরাপত্তার যদি তিনি গ্যারান্টি পান, তাহলে দেখা যাবে যে তারা যদি বিনিয়োগ করেন তাহলে গ্রামের মানুষের হাতে কিন্তু টাকা যাবে, দেশে কর্মসংস্থান হবে না। এই টাকা, এই যে পাচারের টাকা, যে সাইফুল ইসলাম চৌধুরী, পাচারের টাকা সম্পর্কে একটা ধারণা হলো যে এটা অবৈধ টাকা, নানা ধরনের ভয়ভীতি দেখে সাধারণ মানুষের রাষ্ট্রীয় টাকা তারা আত্মসাৎ করেছে। এখন প্রসঙ্গ হচ্ছে সেটি যদি বিনিয়োগের ঘাটতি আছে বা বিনিয়োগ অনুকূল পরিস্থিতি নাই, এই সুযোগটি যে সামনে রেখে এইভাবে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তো অবৈধ আয়ের সেই প্রসঙ্গ একটা রমরমা অবস্থা তৈরি হবে। হতে পারে, হতে পারে। একটা জিনিস আমরা আসলে দেখি, সেটা হচ্ছে কি পরিস্থিতি কিভাবে তৈরি হয়। আমরা আমাদের দেশে যে প্রাচীন স্কুল, কলেজ, হাসপাতাল যেগুলো দেখি, যেগুলো ব্রিটিশ আমলে জমিদাররা তৈরি করেছে। জি, জমিদাররা কিভাবে তৈরি করেছিলেন? তারা কিন্তু আমাদের পূর্বপুরুষদেরকে শোষণ করেছে, শোষণের অর্থ দিয়ে তারা আবার এই কাজগুলো করেছে। যেখানে সেই স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল করেছেন বলে সেখানকার সেই সেবাটা সেখানকার মানুষ পাচ্ছে। আমরা কিন্তু সেই আলোতে শিক্ষিত হয়েছি। ফলে হচ্ছে কি, যে আপনি বিনিয়োগ করবার জন্য বাড়তি পয়সা দরকার, বাড়তি পয়সা ছাড়া কেউ বিনিয়োগ করবে না। আপনাকে আইন করে সেটা আপনি ঠিক করেন যে আপনি কালো টাকা যদি নিয়ে চলে যায়, আপনি ডক্টর আখতার হামিদ খানের যদি লেখাগুলো পড়েন, আপনি দেখবেন যে তাহলে তিনি তখনও বলেছেন যে এই টাকাগুলোকে দেশের ভিতরে কাজ করবার জন্য বিনিয়োগ করেন, পুঁজি বাড়বে, রাষ্ট্রের পুঁজি বাড়বে, ব্যক্তির কর্মসংস্থান হবে। কিন্তু আপনি সেখানে করে ভয়ের সংস্কৃতি তৈরি করলে কোনোটাই হবে না, এই টাকা সুইস ব্যাংকেই থাকবে। ভয়ের সংস্কৃতি তৈরি হলে কোনোটাই হবে না সেটি মনে করছেন। মোহাম্মদ জোবায়ের হাসান ভাই আসতে চাই, এই ভয়ের সংস্কৃতি তৈরি হলে আসলে সেটি হবে কিনা এটি একটি প্রসঙ্গ। আবার যিনি অবৈধভাবে টাকা উপার্জন করেছেন তাকে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে কিনা, আর এই প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য যে পণ্য ক্রয়ের
ক্ষেত্রে যে টিসিবির যে সেবা, এটিও একেবারে সাধারণ মানুষের প্রত্যাশা। আপনারাও বলছেন যে একেবারে দেশব্যাপী ব্যবস্থাটি থাকতে হবে, কিন্তু আমরা দেখছি যে ঢাকা কিংবা বিভাগীয় শহরগুলোতে কিছু ব্যবস্থা আছে। কি করা যেতে পারে? না, আসলে ওই যে যেই কথাটা আসছে যে বিনিয়োগের বিষয়টা, এগুলো হলো কি গত সরকারের সময় কিছু বাজওয়ার্ড ছিল, যে মানে কথার কথা আর কি, যে বিনিয়োগ করতে হবে, উন্নয়নের ধারা আগায় নিতে হবে, উন্নয়ন এখন মহাসড়কে, বিভিন্ন রকম কথাবার্তা ছিল। আরে ভাই, বিনিয়োগটা কি জিনিস? বিনিয়োগটা তো হচ্ছে যে আমার একটা মানে যারা উদ্যোক্তা থাকবে এবং আমার একটা উৎপাদনের বিষয় থাকবে, আমার নিজস্ব প্রশিক্ষণ আছে, কাঁচামাল থাকবে, এবং সেখানে আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করব এবং মানুষের উপকারে আসবে ইত্যাদি ইত্যাদি, তাই না? এখন আমরা যখনই বিনিয়োগের কথা চিন্তা করি তখন মোটা দাগে চিন্তা করি কি, যারা বড় ব্যবসায়ী, ওই যে আমাদের জামা কাপড়ের ব্যবসা বলেন বা আন্তর্জাতিক যেসব ট্রেডিং বলেন, ওগুলোর কথা বিনিয়োগে চিন্তা করি। তা তো না, আমাদের ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তার কথা চিন্তা করেন। এই যে যারা গ্রামীণ অর্থনীতিতে বিভিন্ন ভূমিকা রাখছে, এরা কিন্তু ছোট ছোট উদ্যোক্তা, এবং এদেরকে যদি একসাথে যোগ দেন একটা বিরাট অঙ্ক এখানে কাজে লাগছে। তো এই জায়গাটায় এই যে আজকে যেটা আপনি আবার ওই টিসিবির কথা বললেন, কারণ কি? কারণ মানুষ এখন ওই যে যেটা বললাম প্রথমে, চরম দারিদ্র্য সীমার নিচে আছেন হলো 4,17,00,000 মানুষ। এটা কিন্তু কম কথা না, এটা একদম হিসাব করা কথা। হ্যাঁ, ইউএনডিপির একদম হিসাব করে। অনেকের পক্ষে তো এই যে টিসিবির পণ্য ক্রয় করা সম্ভব না, সেটাও সম্ভব না। এই যে যাবে ওইখানে দাঁড়াবে, সেটা হবে না। এখন আমার মনে হয় এইখানে আমরা আরেকজনের, এই সরকার কি করবে দোষারোপ না করে, এই যে যেই আপনাদের যেই বক্তব্যটা যে অন্তর্বর্তী সরকার কার, ওই যে ধারণ করে নিতে হবে, এটা আমাদের জনগণের, সকলের, এবং সকলে কিভাবে আগানো যায়। আপনি দেখেন এই যে সংস্কারের কথা, আজকে প্রায় 5টি সংস্কারের প্রতিবেদন জমা হয়েছে, এবং সেখানে আজকে পত্রিকায় দেখলাম যে এই যে যেই সুপারিশগুলো, এই সুপারিশের উপর ভিত্তি করেই কিন্তু একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আগামীতে আরও 6টি সংস্কারের যে কমিশন আছে তাদেরও রিপোর্ট, 11টি। আসলে তো একটা পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু দেশটা যেতে হবে। এখানে যদি আমরা সময় না দেই এবং সেইখানে যদি সকলের অংশগ্রহণ নিশ্চিত না করি, তাহলে কিন্তু এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথা যেটা আমরা বলছি, যে হঠাৎ করে ভ্যাটের হচ্ছে, আমরা এখন দৌড়াদৌড়ি করে ওইটার কথা বলছি। আবার কিছুদিন আগে যেটা ছিল শিক্ষার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য অথবা নতুন সিলেবাসটা নিয়ে এটার কথাটা হয়েছে, সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। কিছুদিন পরে দেখবেন যে রমজানের ওই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা নিয়ে আমরা কথাটা বসবো। কিন্তু মূলত আমাদের আগাতে হবে এই যে সংস্কারের যেই সুপারিশ, সেই বিষয়টা। লাস্ট যেটা আমি একটু বলতে যাচ্ছি সেটা হলো, এই যে আমরা যে ভ্যাট বাড়ানোর কথা, ওই গতানুগতিক আমাদের কি যেগুলো নিত্য প্রয়োজনীয় ওইটার উপরে আমরা ভ্যাট বাড়িয়ে দিচ্ছি। ঔষধের কথা বললেন, এটা তো হতে পারে না। আপনি যেটা জীবন মানে আলোচনাটি এরকম আছে সাধারণ মানুষের পক্ষ থেকে, যে যারাই সরকারে থাকে তারাই আসলে সাধারণ মানুষকে নরম ভেবে সেখানেই চাপ দেয়। তো এইভাবে নরম ভেবে যদি চাপ দেয়, তাহলে তো সাধারণ মানুষের তো অবস্থা আরো বেশি দুর্বিষহ হবে। আমার মনে হয় না এইভাবে কোনো স্পেসিফিক নরম ভেবে চাপ। যেমন ধরেন, আমরা কিন্তু ওই ধারণাগুলো রাখি না। যেমন আপনি ভ্যাট বাড়ান, যেগুলিতে কার্বন এমিশন বেশি হচ্ছে, সেখানে আপনি মূল্য সংযোজন করগুলো বাড়ান, হ্যাঁ, যেটা মানুষের ক্ষতি করছে। এই যে রাস্তাঘাটে যে বাসগুলো চলছে, এই কার্বন ডাইঅক্সাইড এত নির্গমন করছে যে এটা আমাদের জন্য বায়ু দূষণ এবং অন্যান্য এটা করছে। আমরা যেটা সিগারেটের কথা বলছি, ওইখানে কর বাড়ান, যত বাড়ানো যায়, যেটা মানুষের জীবনকে আরো সহজ করবে, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো। কিন্তু আমরা করি কি, ওই একটা গদবাঁধা নিয়ম অনুযায়ী ওই বাজেটকে সামনে রেখে আগের ফরম্যাটেই চলছে। তো সুতরাং এই সংস্কারটা আসলে সংস্কারের মতো করতে হবে, যে আমি আসলে একদম মোটা দাগে এখানে কেটে দিতে হবে যে না, এইখানে হবে না। এবং সেটা করতে হবে কি, জনগণের সাথে আলোচনার মাধ্যমে, এবং বিভিন্ন এই যে এইসব আলোচনাগুলো রাখতে হবে গণমাধ্যমে, যে এত আলোচনা হচ্ছে সেটা ছাড়াও বিভিন্নভাবে একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেতে হবে। হ্যাঁ, প্রশ্ন থাকে যে এখন ওনারা যাবে কিভাবে, এইটা একটা প্রশ্ন। এইটা আমি জানি না কিভাবে উত্তর হবে। কেন যাবে? যে দেশের সকল পর্যায়ে তো সরকারি প্রতিষ্ঠানগুলোর তো সেখানে না কোনো জনপ্রতিনিধি নাই তো এখন। না, জনপ্রতিনিধির কথা আমি বলছি না, সরকারি প্রতিষ্ঠানগুলোর সেখানে কার্যক্রম আছে না? কার্যক্রম আছে, কিন্তু কার্যক্রমটা সেখানে তো লোক আছেন, সবাই উপরের দিকে তাকিয়ে আছে যে আমাদেরকে একটা কি বলে, আমাদের একটা ডিরেকশন আসবে, তারপরে আমরা ওই নিয়ে কাজ করব। কিন্তু ওখানে গিয়ে যে তাদের থেকে যে শোনাটা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। এই যে কিছুদিন আগে শুনছি কি, যে গরুর মাংস ব্রাজিল থেকে আমদানি করতে হবে। তো এই যে আমদানি নির্ভরতা, এগুলি আমাদের কমাতে হবে চিন্তা ভাবনা।
এই যে উৎপাদন বাড়াতে হবে, ক্ষুদ্র বিনিয়োগ বাড়াতে হবে এবং সেইখানে বিনিয়োগটা দিতে হবে। আর এই যে ব্যাংকের কথাটা যে বললেন, আসলে এগুলি তো হলো যে যেটা সঠিক বলছেন, এই যে পয়সাওয়ালাদের কাছেই পয়সা যাচ্ছে, ঘুরছে ফিরছে। হ্যাঁ, ওই টাকা খুঁজে এরকমই প্রায় টাকা খুঁজে, বা যে জানে টাকার কি ব্যাপার সেটা করতে পারে। এই যে বিভিন্ন রকম, যেখানেই আপনার টাকা আছে ওইখানেই কিন্তু রাজনৈতিক একটা গন্ডগোলের সৃষ্টি হয়ে যায়। ওই স্থানীয় যে লোকটা সে কিন্তু জানে না, সে প্রতিদিন চিন্তা করে মাছ ধরে আমি ওটা বিক্রি করে যেই 110 টাকা পাবো সেটা দিয়ে আমি 1 কেজি চাল কিনবো। চালের দামও তো বেড়ে গেছে, চালও তো কিনতে পারবে না, এখন কি খাবে সেটাও তো নিয়ে চিন্তা। সুতরাং মূল্যস্ফীতি পুরা জায়গাটা। জি, আমি শেষ মন্তব্য পরে শুনছি। আব্দুল হান্নান মাসুদ, শেষ মন্তব্যে কি বলবেন? খুব ছোট্ট করে আমরা শুনবো। শেষ মন্তব্য বলবো হচ্ছে, সরকারকে আসলে অন্তর্বর্তী সরকার, ইন্টারিয়াম গভর্নমেন্ট এদেশের মানুষের রক্তের বিনিময়ে তারা এই চেয়ারগুলোতে বসেছে, এবং হচ্ছে এই চেয়ারের এক একটা পায়ে কিন্তু হচ্ছে এক একটা আহতদের, যে যাদের পা নাই তাদের এক একটা পা হয়ে বসে আছে। সেই জায়গায় তাদেরকে সেই ইমোশনের জায়গা দিয়ে কাজ করতে হবে। আমি এখানে অত বেশি বিবেক বুদ্ধি বা হচ্ছে বোধ শক্তি আগের সিস্টেমে, যে আমি সিস্টেমেটিকলি এটা হলো এটা হবে এরকম চিন্তা করতে করতে কোনো কাজই হবে না। ইমোশনটা ধারণ করে, যে ইমোশনের কারণে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানটা কোনো বিবেক বোধ দিয়ে হয়নি। বিবেক বোধ থাকলে কেউ শেখ হাসিনা গুলির সামনে দাঁড়াতো না। এই ইমোশনটাকে ধারণ করে কাজ করতে হবে মানুষের জন্য, যাতে হচ্ছে কথা বলার আগেও ভাবতে হয়, কাজ করার আগেও ভাবতে হয়, যেন হচ্ছে কোনো একটা শহরাঞ্চলের সিলেটের সেই শ্রমিক অথবা কোনো একটা শহরের যেখানে কেউ কখনো যায় না, সেই শহরের মানুষটাও ভালো, সেই প্রান্তিক মানুষের কথাগুলো ভাবতে হবে। আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। ডক্টর খন্দকার গোলাম মজেম ভাই, আপনার শেষ মন্তব্য শুনতে চাই, খুব ছোট করে, করণীয় জায়গাটি সামনে রেখে। দেখুন, করণীয় তো অনেকগুলোই আলাপ হলো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তাতে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসা দরকার, এবং তা না হলে বিনিয়োগের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে যে এক ধরনের স্থবিরতা আছে, এখান থেকে যদি না বেরোতে পারি তাহলে সেটা রাজস্বতে যেমন নেতিবাচক প্রভাব ফেলছে, ঠিক সেটা সরকারের আয়ও প্রভাব ফেলছে, এবং সরকারি কর্মকাণ্ড করবার জন্য যে বাড়তি অর্থ দরকার সেটা দিচ্ছে, এমনকি বিদেশিরাও কিন্তু আস্থা রাখতে পারছে না। আমার কাছে কেন জানি মনে হয় যে যতটুকুই সম্ভব, যতটা দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নতুন নেতৃত্ব আসলে একটা নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আমার মনে হয় সকলে নতুন করে উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ, এই সবকিছুর ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আসার সম্ভাবনা। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মজেম। আমরা হারমাসি ভাই, আব্দুর রহিম হারমাসি। আমার ইয়াটা হচ্ছে এরকম যে সবার আগে আসলে আমি যেটা খুব গভীরভাবে ভেবে দেখি, সবার আগে যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক না করা যায় তাহলে কোনো কিছু হবে না। আপনার স্বীকার করি বা না করি, দেশে কিন্তু এক ধরনের ভয়, আতঙ্ক, অস্থিরতা বিরাজ করছে। আপনি দেখবেন কয়েকদিন আগে, পরশুদিন বা 3 দিন আগে এলিফ্যান্ট রোডের যে ঘটনাটা, একজন ব্যবসায়ীকে, এবং প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এই রকম আতঙ্ক বিরাজ করছে। আপনি যদি এই আতঙ্কটা দূর করতে না পারেন, মানুষের মধ্যে আস্থা, স্বস্তিটা যদি ফিরে না আসবে না, তাহলে কিন্তু আপনি যেটা বললো বিনিয়োগ হবে না, কোনো কিছু হবে না। সবার আগে জোবায়ের ভাই, শেষে কি যোগ করবেন? না, শেষে যোগ করার মধ্যে একটাই, সেই বিষয় হলো যে সরকারকে একটু সময় দিতে হবে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার মানেই হচ্ছে যে একটা থেকে আরেকটা সময়ের মধ্যে। এখন এইটা রোডম্যাপটা তারা দিচ্ছে। এই যে সংস্কারের যে প্রতিবেদন দিচ্ছে, এটাও রোডম্যাপ মেনে নিতে হবে, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। জোবায়ের হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম চৌধুরী। জি, সরকার ভাই রেলগাড়ির মতো, এটা চলতে থাকবে, এটা থামানোর চেষ্টা করেও লাভ নেই, জোরে ঠেলার চেষ্টা করেও লাভ নেই, এটাকে চলতে দেন, চলতে চলতেই যাত্রীরা উঠবে এবং নামবে, রেলগাড়ি ভালো চলবে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ ভাই। ধন্যবাদ। প্রথমত হচ্ছে কালো টাকা ইনভেস্ট করে অর্থনীতিতে খুব বেশি ফলাফল আনতে পারবেন না, কারণ এই অপশনগুলো এর আগে ছিল। দ্বিতীয়ত আপনাকে খেয়াল রাখতে হবে, আজকে মতিউর রহমান অ্যারেস্ট হয়েছেন, ছাগল কাণ্ডের আলোচিত। বাংলাদেশের মানুষ সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু ধনী হয়ে যায় মতিউর রহমান কেন? এই কারণটা খুঁজে বের করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আপনি উন্নতি না করতে পারেন তাহলে আমাদের এখানে কোনো কিছুই করা যাবে না। বাংলাদেশের আমি উদাহরণ দিয়ে শেষ করে দিব, টায়ার শিল্প একসময় বাংলাদেশের টায়ারের জন্য ভারতের উপরে নির্ভরশীল হতো। নারায়ণগঞ্জে একটা টায়ার ফ্যাক্টরি ছিল, বাংলাদেশের চাহিদার প্রায় 60-70 ভাগ পূরণ করত। আপনি 15 দিন ধরে সেই ফ্যাক্টরিটা লুট করেছেন, তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশের সরকার সেটি দমন করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। সুতরাং এরকমের একটা পরিস্থিতিতে আপনি কোনোভাবে যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, কিভাবে এটি আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ ভাই।
আজকে শেষ করার আগে আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যেখানে বসে আজকের অনুষ্ঠান শুনেছেন আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করছি।